আমরা আজকে এই ত্রিকোণমিতির একদম বেসিক থেকে শুরু করব। একদম শুরু থেকে শুরু করব। যারা এর আগে কখনো ত্রিকোণমিতি পড়ে নাই তারা যদি আমার এই ক্লাসটা করে আমি শিওর দিতে পারি সেও ত্রিকোণমিতি পারবে। আর এই ক্লাসটা একদমই বেসিক থেকে শুরু। যারা ক্লাস 9-10-এ পড়ে তারাও এই ক্লাসটি করে ত্রিকোণমিতি শিখতে পারবে, এবং এর নিচের ক্লাসে যারা রয়েছে ক্লাস 8 বা 7 তারাও এটা সম্পর্কে ধারণা নিতে পারে। তো আপনারা যারা চাকরির প্রত্যাশী ক্লাসটা করতেছেন, আমি তো মূলত এই সেলফ প্রিপারেশন এই বইটা থেকেই এই কোর্সটা করাচ্ছিলাম। তো এই ক্লাসে এই বইয়ে যে অঙ্কগুলো রয়েছে আমি সেগুলোই দেখাবো। তার আগে আমি ত্রিকোণমিতির একদম বেসিক যে জিনিসটা রয়েছে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এরপরে এই ত্রিকোণমিতির পরে এই ক্লাসেই আমরা কিছু জ্যামিতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ক্লাসে দুইটা জিনিস পড়া হবে, একটা হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে কিছু জ্যামিতির সংজ্ঞা। তো ত্রিকোণমিতির একদম বেসিক যে জিনিসটা রয়েছে, যে জিনিসটা সবারই জানা দরকার, সেই জিনিসটাই মূলত এই বইয়ে রয়েছে। অনেক ডিপ পড়াশোনা নাই, অনেক জটিল জটিল অঙ্কগুলা নাই, কারণ ত্রিকোণমিতি আপনি জানেন যে কলেজ লেভেলে যে ত্রিকোণমিতিটা রয়েছে অর্থাৎ ইন্টারমিডিয়েটে, এটা কিন্তু অনেক জটিল। এইখানে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। আমি নিজেও যেহেতু ইন্টারমিডিয়েট পড়াই, তো ওই ক্ষেত্রে দেখা যায় অনেক রয়েছে ত্রিকোণমিতি সম্পর্কে। যদি আপনি জানতে চান তাহলে অনেক কিছু জানার রয়েছে। তো এই ধারাবাহিকতা অর্থাৎ ধারাবাহিক একটা প্লেলিস্ট আমি ত্রিকোণমিতির পরবর্তীতে আমার চ্যানেলে দিব। আজকের এই ক্লাসে শুধু বেসিক নিয়ে আলোচনা হবে। তো যারা বেসিক জানতে আগ্রহী তারা এই ক্লাসটা করতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা একদমই ত্রিকোণমিতির বেসিকে চলে যাব। তো আমরা ত্রিকোণমিতির বেসিকটা শুরু করতেছি একদম ফার্স্ট থেকেই। দেখুন, এই ত্রিকোণমিতিটা এসেছে মূলত পিথাগোরাসের একটা উপপাদ্যের সূত্র থেকেই। আমরা দেখুন তো পিথাগোরাসের একটা উপপাদ্য জানি, যেটা ক্লাস 5-এ পড়েছি। এটাকে লম্ব কখন বলবো? লম্ব বলবো যদি এটা হচ্ছে কোণ হয়। এটাকে যদি আমরা কোণ ধরি, এটাকে যদি আমরা থিটা বলি, এই থিটার এই থিটার অপোজিট যে বাহুটা রয়েছে সেটাকে আমরা লম্ব বলবো। তাহলে এইটা হচ্ছে লম্ব। আমরা সবসময় যে লম্ব সবসময় যে খাড়াই হবে এরকম কোনো কথা না। যেমন এই একটা ত্রিভুজের যদি আমি এটাকে থিটা দিয়ে ফেলি, তাহলে এই ক্ষেত্রে লম্ব কোণটা হবে এই থিটার অপোজিট যে কোণটা রয়েছে এটা হবে লম্ব। নর্মালি যখন কোনো থিটা দেওয়া থাকবে না তখন আমরা কোণটাকে লম্ব ধরবো, তখন আমরা এই যে আনুভূমিক এই কোণটাকেই আমরা কোণ ধরে নেই। এইখানে যদি কোনো থিটা নাও দেওয়া থাকে, এটা কিছুই দেওয়া নাই, কোনো চিহ্নই দেওয়া নাই, এই ক্ষেত্রে লম্ব কোণটা, এই ক্ষেত্রে লম্ব হবে এই যে এইটা। এইটাকে আমরা এইটাকে আমরা থিটা ধরে নেব, তাহলে লম্ব হবে কোনটা? এটা। ধরুন এই ক্ষেত্রে তো কোনো থিটা দেওয়াই নাই, ওই ক্ষেত্রে লম্ব এটা, কারণ কোন ওই সময় ধরে নিচ্ছি এটা। আর যদি থিটা দেওয়া থাকে, ইন্ডিকেট করে দেয় এটা থিটা, তাহলে এটা লম্ব। যদি এইটা থিটা বলে তাহলে এটা লম্ব। যেহেতু লম্ব পেয়ে গেলাম, সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। আর এই যে থিটার সাথে যে কোণটা থাকে, থিটার সাথে যে কোণটা থাকে আনুভূমিকে, সেটাকেই বলা হয় কি? ভূমি। তাহলে থিটার সাথে যে কোণটা থাকবে, যেহেতু এটা সবচেয়ে বড়, এটাই হচ্ছে অতিভুজ। আর এই থিটার সাথে যেটা থাকবে সেটাই হবে কি? ভূমি। তাহলে এটার ক্ষেত্রে ভূমি হচ্ছে এটা। তাহলে আমরা ভূমি চিনতে কোনো প্রবলেম নাই। থিটা যেটা থাকবে তার অপোজিট বাহুটা হবে লম্ব, আর থিটার সাথে যে কোণটা তৈরি হবে অতিভুজের সাথে, ওইটা হবে কি? আমাদের ভূমি। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার। এই বিষয়টা ক্লিয়ার হলে আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য জানি। পিথাগোরাসের উপপাদ্য কি? যে এই একটা সমকোণী ত্রিভুজের এই একটা কোণ যদি সমকোণ হয়, তাহলে এটাকে যদি আমরা লম্ব বলি, আর এটাকে যদি আমরা ভূমি বলি, আর এটাকে যদি আমরা অতিভুজ বলি, অতিভুজ, তাহলে পিথাগোরাসের কথা এই অতিভুজের স্কয়ার সমান সমান হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমান। তাহলে এই অতিভুজের স্কয়ার, অতিভুজ এর বর্গ, এই যে স্কয়ার, এটা সমান সমান হবে কি? লম্ব এর স্কয়ার প্লাস ভূমি এর স্কয়ার। তাহলে আমরা এটা সবাই জানি যে এটা আমাদের একদম বেসিক যে পড়াশোনা, ক্লাস 5-এ আমরা এটা শিখছি। তো এই জায়গা থেকে এখন আমরা ত্রিকোণমিতিতে যাব। এখন ত্রিকোণমিতিটা এই জায়গা থেকে যদি আমরা সিস্টেম করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই বাহুদ্বয়ের অনুপাত নিয়ে কাজ করব। আমরা প্রথমত এই লম্ব আর ভূমি এদের অনুপাত, অনুপাত মানে একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে, অর্থাৎ ভাগ। তাহলে আমরা যদি এইখানে লম্ব লিখি,
এই লম্ব, আর নিচে এই যে জায়গায় যদি আমি ভূমি লিখি তাহলে এর একটা নাম দেওয়া উচিত। এই যে লম্ব বাই ভূমি, এই লম্ব এবং বাই ভূমি এর একটা নাম দিব। এই নামটাই হচ্ছে মূলত টেন, এই টেন থিটা, এবং এটাকে টেনই বলতে হবে। কারণ হচ্ছে যে নাম, ধরুন আমার নাম মেহেদি বা আপনার নাম যেটা আছে এই নামটা দেওয়া হয়েছে, ঠিক এই ক্ষেত্রে এই টেন নামটাও দেওয়া হয়েছে। আর এই থিটাটা কোনটা, এই থিটাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখুন এইখানে এই যে লম্ব আছে না, লম্ব এই যে এই জায়গায় যে কোনটা উৎপন্ন করছে, অর্থাৎ এই যে এইটাই তো থিটা, তাহলে এইখানে থিটা হচ্ছে এইটা, এই থিটাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই থিটা হচ্ছে এইটা। তাহলে আমাদের এই কোণের হিসাবটা আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এই যে এইখানে লম্ব বাই ভূমি এটার নাম হচ্ছে টেন। তো আমি এই সিরিয়ালটা একটু আপনাকে করে দেই, আপনি যেভাবে শিখবেন। তো প্রথমত হচ্ছে তিনটা জিনিস শিখতে হবে। দেখুন আমরা এই যে লম্ব বাই অতিভুজ, প্রথম কথা হচ্ছে 1 নাম্বার আমি লিখলাম কি, লম্ব বাক অতিভুজ। এই যে লম্ব বাক অতিভুজ আমি প্রথমে 1 নাম্বার লিখলাম। 2 নাম্বার আমি লিখলাম ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ এই ভূমি ভাগকে করব কি দিয়ে, অতিভুজ দিয়ে, অতিভুজ। আচ্ছা 3 নাম্বার হচ্ছে এই যে লম্ব ভাগ ভূমি, এই লম্ব ভাগ ভূমি। আপনি এখানে কোনো ছন্দ টন্দ শিখতে যাবেন না, তাহলে আপনি ভুলে যাবেন। দেখুন এই লম্বরে অতিভুজ দিয়ে ভাগ করলে এটাকে আমরা বলবো সাইন থিটা, থিটা হচ্ছে এই যে এটা, তাহলে এটাকে আমরা কি বলবো, সাইন থিটা। আর লম্ব ভূমি বাই অতিভুজ এটাকে যখন আমরা বলবো এটা হবে কস থিটা, এটা হচ্ছে কস থিটা। আর এটা হচ্ছে কি টেন থিটা, এটা হচ্ছে টেন থিটা। আপনার এই তিনটা মুখস্থ হয়েছে কিনা, যদি মুখস্থ হয় তাহলে আপনি ডান লেখুন। দেখুন তিনটা মুখস্থ করা কিন্তু অনেক কঠিন বিষয় না। লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা কি বলতেছি, সাইন থিটা বলতেছি। এই থিটার মান যে কোনোটা হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 25 ডিগ্রি হতে পারে, যাই হোক ওইটা পরের বিষয়, ওইটা আমি শিখাবো একটু পরে। আপনি জাস্ট এই লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে সাইন বলে, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে কস বলে, লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে টেন বলে। আপনি জাস্ট এটা মুখস্থ করেন। এই জিনিসটা মুখস্থ হলে আপনি বলুন ডান বা ইয়েস, আপনি একটা কমেন্ট করেন যে এই তিনটা জিনিস আপনার মুখস্থ হয়েছে কিনা। এই তিনটার উল্টা জিনিসটাই এখন আমরা লিখবো। দেখুন এই যে এইটার আমরা উল্টাটা লিখবো, উল্টা, এইটার আমরা উল্টাটা লিখবো, এইটার আমরা উল্টাটা লিখবো। দেখুন উল্টাটা কিরকম, এখানে লম্ব বাই ভূমি, এখন লিখবো কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই যে ভূমি বাক লম্ব, এটার কি নাম দিতে পারে, এটা হচ্ছে আমার 4 নাম্বার। এই যে ভূমি বাক লম্ব, এটার এটা আলাদা, কিন্তু এটাকে আমি ধরলাম কয় নাম্বার এখন, 4 নাম্বার, ভূমি বাক লম্ব। তাহলে লম্ব বাই ভূমির নাম হচ্ছে টেন, তাহলে ভূমি বাক লম্ব এটা হবে কি কট, কট থিটা। তাহলে এই যে দুইটার একটা কিন্তু আরেকটার বিপরীত, এটা আমি আরেকটু পরে প্রমাণ করে দেখাচ্ছি এটা আরো কিভাবে বিপরীত হয়। তাহলে দেখুন লম্ব বাই ভূমি এটা হচ্ছে টেন থিটা, ভূমি বাই লম্ব এটা হচ্ছে কট থিটা। আপনার এটা মুখস্থ হয়েছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়, এটা আপনাকে মুখস্থ করা লাগবে। 5 নাম্বার দেখুন এই যে এটার উল্টাটা বলবো, এই যে এটার উল্টাটা, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি এটাকে বলবো সেক থিটা। তাহলে এই যে এখানে উপরে অতিভুজ, অতিভুজকে অতি লিখলাম, আর নিচে হচ্ছে ভূমি, এই যে ভূমি লিখলাম, তাহলে এটা হবে কি সেক থিটা, এই যে সেক থিটা। আর এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে 6 নাম্বার অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। আপনি হচ্ছে ছন্দ দিয়ে মুখস্থ করবেন না, আপনি এইভাবেই মুখস্থ করবেন, কয়েকবার পড়েন, পড়লেই দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে। সাইন কস টেন কট, সাইন কস টেন কট সেক কুসেক, সাইন কস টেন কট সেক কুসেক। আপনি জাস্ট এইভাবে কয়েকবার দেখেন। তারপর হচ্ছে সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ চিত্রের সাথে মিলাবেন। কস কি, কস হবে এই যে দেখুন ভূমি বাই অতিভুজ। টেন কি, টেন হচ্ছে এই যে লম্ব বাই ভূমি। তারপর হচ্ছে কট কি হবে, এই যে ভূমি বাই লম্ব। তারপরে সেক কি হবে, এই যে ভূমি বাই মানে অতিভুজ বাই ভূমি। কুসেক কি হবে, এই যে অতিভুজ বাই লম্ব। জাস্ট এই চিত্র থেকে আপনি কয়েকবার রিকভারি করেন বা কয়েকবার মুখস্থ করার চেষ্টা করেন, এটা মুখস্থ হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি আপনি এখন এটা পারেন। তো এটাই হচ্ছে মূলত সূত্রের একটা স্টেপ বা টাইপ 1 বলতে পারি, যে আমার এখানে কয়টা সূত্র আমি পড়ে ফেললাম ত্রিকোণমিতির, মানে 1 নাম্বারেই 6টা সূত্র আমরা পড়ে ফেললাম টাইপ 1 এ। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখন আমাদের এইগুলার মান জানা থাকা লাগবে, এগুলার মান লাগবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার এই মানগুলা মুখস্থ থাকা লাগবে। যেমন এই যে এখানে সাইন,
সাইন 30 ডিগ্রি যদি দেই এর মান কত হবে? সাইন 30 ডিগ্রির মান কত হবে? বা আমি যদি বলি সাইন 60 ডিগ্রির মান কত হবে? সাইন 90 ডিগ্রির মান কত হবে? সাইন 0 ডিগ্রির মান কত হবে? এগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, এগুলা হচ্ছে মুখস্থ করার জিনিস। তো এই জিনিসগুলো আমি এখন আপনাকে শেখাবো। এরকম সবারগুলা দরকার, কসেরটা দরকার, কস 0 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান কত, টেন 30 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত। তো কুসেকেরও এরকম অনেকগুলা মান মুখস্থ করতে হবে। তো এই মান কিভাবে বের করা যায় সেটা আমি আপনাকে দেখাবো এখন। আপনারা আছেন, সবাই বুঝতেছেন তো নাকি? আমি একদম শুরু থেকেই শুরু করেছি। তো যারা যারা এই ক্লাসটি করতেছেন একটু হচ্ছে শেয়ার দিয়ে ফেলুন এবং অন্যদেরকে একটু মেনশন করে দিন। একটু শেয়ার দিয়ে ফেলুন এবং অন্যদেরকে মেনশন করে দিন, কারণ হচ্ছে ক্লাসের উপস্থিতি আজকে অনেক কম। একটু মেনশন করে দিলে হয়তো একটু উপস্থিতি বাড়তে পারে। তাহলে যারা ক্লাসটি করতেছেন কষ্ট করে একটু শেয়ার দিয়ে ফেলুন, মেনশন দিয়ে ফেলুন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আমরা মান শিখবো। এই মান শেখাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখন এইটা দেখবো। হ্যাঁ, আচ্ছা দেখুন, আমরা এখন আমাদের এই জায়গা থেকে, আমি তো এখানে এটাও মুছে ফেলেছি, এটা হচ্ছে আমরা আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। আচ্ছা এখন দেখুন, আমরা একটা সাইনের ক্ষেত্রে শিখবো। এই যে সাইন, সাইন 0 ডিগ্রি এর মান কত, সাইন 30 ডিগ্রি এর মান কত, সাইন 45 ডিগ্রি এর মান কত, সাইন 60 ডিগ্রি এর মান কত, সাইন 90 ডিগ্রি এর মান কত। আমাদের এই 5টা মান শিখা লাগবে, এই 5টা মানই সবসময় লাগে, এই 5টা মান আমাদের শিখা লাগবে। বাকি অন্য যে কোনো মানও এখান থেকে বের করা যাবে, তবে আমাদের এই 5টা মান শিখতে হবে। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সাইনের এরকম 5টা, টেনের 5টা, কটের 5টা, সেকের 5টা, কুসেকের 5টা, কসের 5টা, এরকম সবারই 5টা 5টা আমাদের মান শিখা লাগবে। এখন এটার জন্য আমরা প্রথমে সাইনের মানগুলা আমাদের হাত থেকে শিখে নিব। আমি এখানে একটা হাত আঁকাচ্ছি, খুবই বাজে হবে ড্রয়িংটা, কারণ আমি এত ভালো ড্র করতে পারি না। ধরে নিন আপনি, এটা হচ্ছে আমাদের হাত বা শাপলা ফুল, যেটাই বলেন না কেন, হাতই বলেন। তাহলে এই হাতে আমার হচ্ছে এই যে এইটাকে আমি বললাম 0 ডিগ্রি, এই যে এইটা হচ্ছে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি এই হাতের। তাহলে দেখুন, হাতের এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, আর এটা 60, এটা হচ্ছে 90। এইটুকু ক্লিয়ার? এখন হচ্ছে আমরা এই সাইনের মান কিভাবে বের করব। আপনি দেখুন, এই সাইনের মান যেটা আমরা বের করব সেটা হচ্ছে এই যে রুট ওভার দিব, নিচে দিব 4, এই যে নিচে দিব 4, আর উপরে হচ্ছে বাম পাশের, অর্থাৎ এই দিকে যতগুলো হাত থাকবে হাতের সংখ্যা। তাহলে আমি এখানে লিখি বাম পাশের হাতের সংখ্যা, হাতের হাতের না তো আঙ্গুলের সংখ্যা, বাম পাশের আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা। জাস্ট এটা দেখুন, এই যে আমি এই সূত্রটা এখন চিন্তা করলাম যে বাম পাশের আঙ্গুলের সংখ্যা, সাইনের মান বের হবে। এখন আমরা সাইন 0 মান বের করি। দেখি, সাইন 0 ডিগ্রির মান বের করতে চাচ্ছি। তাহলে এই যে দেখুন, রুট ওভার নিচে হচ্ছে 4, আর এখন বলুন তো এই 0-র বাম পাশের আঙ্গুল কয়টা আছে? এই যে এই পাশে, অর্থাৎ এই নিচের দিকে, এটাই তো বাম পাশ। তাহলে এই বাম পাশের আঙ্গুল কয়টা আছে, মানে আঙ্গুল আছে? নাই, একটাও নাই। একটাও নাই মানে 0। 0 ডিগ্রির বাম পাশে আঙ্গুল হচ্ছে 0, তাহলে এখানে 0 দিলাম। 0-রে যাই কিছু দিয়ে ভাগ করি না কেন সেটা 0ই হবে। 0-র রুট ওভার কত হবে? 0 হবে। তাহলে 0-কে যাই কিছু দিয়ে ভাগ করি না কেন সেটা 0 হবে। 0-র রুট ওভার কত হবে? 0ই হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখন আমরা সাইন 30 ডিগ্রির মান বের করি। সাইন 30 ডিগ্রির মান কত হবে? এই যে সাইন 30-এর বাম পাশের আঙ্গুল কয়টা আছে? এখন আমরা সেম ভাবে এই যে এই জায়গায় সাইন 30-এর মান বের করব, 30 ডিগ্রির। এখন বলুন তো 30-এর বাম পাশে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল আছে বাম পাশে। এই 30-এর বাম পাশে একটা আঙ্গুল আছে।
তাহলে এই যে এইখানে আঙ্গুলের সংখ্যা, এই যে নিচে 4, এটা O2 4, আর উপরে হচ্ছে বাম পাশের আঙ্গুলের সংখ্যা। তাহলে আমরা এই যে এইখানে আঙ্গুলের সংখ্যা দিলাম 1। তাহলে এখন যদি 1 কে রুট ওভার করি কত হয়? 1ই হয়। এই দেখুন 1 কে উপরেও রুট করে ফেলবো, নিচেও করে ফেলবো। এই যে 1 কে রুট ওভার করলে কত হয়? 1 হয়। 4 কে রুট ওভার করলে কত হয়? 2 হয়। আপনি ক্যালকুলেটর দিয়ে করে দেখুন, 4 কে রুট দিয়ে করে দেখুন, 2 হয়। তাহলে এইটুকুর মান কত পাইলাম? sin 30 ডিগ্রির মান হাফ। এটা আমাদের মুখস্থ করতে হবে। তো এই যে 45 ডিগ্রির মান বের করি। 45-এর বাম পাশে কয়টা আঙ্গুল আছে? 45-এর বাম পাশে আছে 2টা। তাহলে এই যে 1 এর জায়গায় এখন কত বসাবো? 2 বসাবো। 1 এর জায়গায় 2 বসাবো। 2 বসাইলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত থাকে? এই যে এইখানে কাটাকাটি করলে 1/2 থাকে। এখন 1 এর রুট ওভার কত? 1ই। আর 2 এর রুট ওভার কত? এই যে √2। এই যে 1 এর √ 1 আর রুটের 2, মানে ওইটাকে √2 লিখে দিলাম। তাহলে এই sin 45 ডিগ্রির মান কত? 1/√2। এই যে 1/√2। এখন আসে 60 ডিগ্রির মান। এই 60 ডিগ্রির বাম পাশে কয়টা আঙ্গুল আছে সেটা আমরা বের করব। 60 এর বাম পাশে কয়টা আঙ্গুল আছে? নিচে 4, 60 এর বাম পাশে আছে 3টা আঙ্গুল। তাহলে এই যে এখানে 3। তাহলে এখন এই যে √3 মানে √3, এটাকে আর করা যায় না। √4 মানে কত? 2। তাহলে এটার মান পেয়ে গেলাম কত? √3/2। এখন সেম ভাবে 90 ডিগ্রির মানটা বের করব। 90 ডিগ্রির মান কত হবে? বাম পাশে কয়টা আঙ্গুল আছে? 4টা আঙ্গুল আছে। তাহলে এই যে এখানে 4 আর 4 কাটা গেলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। √1 মানে কি? সেই 1। তাহলে sin 90 ডিগ্রির মান কত? 1। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আপনাকে এই কয়টা মান মুখস্থ করা লাগতেছে। প্রথমে হচ্ছে আপনি আঙ্গুল দেখে এই কয়টা মান মুখস্থ করবেন। এই কয়টা মান মুখস্থ করা খুবই জরুরি হয়ে গেছে। তাহলে আপনি প্রথমত আপনি যদি সাইনের এই মানগুলো এখন লিখেন, এগুলো আঙ্গুল দেখে দেখে আপনি প্রথমে মুখস্থ করেন, এরপর হচ্ছে আপনাকে প্র্যাকটিসে রেখে মুখস্থ রাখতে হবে। দেখুন আপনি এইভাবে, এই যে এইখানে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান কত? 0। sin 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান কত? হাফ। sin 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান কত? 45 ডিগ্রির মান 1/√2। তারপর হচ্ছে ওইদিকে তো আসবে না। আচ্ছা আমার এই দিক থেকে আরেকটু এই দিক থেকে লেখা দরকার। আচ্ছা আমি আরেকটু সাজায় লিখি, আরেকটু বাম পাশ থেকে লিখি। দেখুন এই যে এইখানে আমি sin 0 ডিগ্রি লিখলাম, সমান সমান দিয়ে লিখবো কত? 0। তারপর হচ্ছে sin 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান কত পাইছি? হাফ। sin 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান কত পাইছি? 1/√2। sin 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত পাইছি? √3/2, √3/2। তারপর আসি sin 90 ডিগ্রির মান কত পাইছি? 1। এই যে এটা পেয়ে গেছি, তাই না? এটা আমি পাইছি। দেখুন তাহলে আমার এইখানে এই মান কয়টা আমি পেয়ে গেছি? বলুন পাইছি কিনা? এটা আপনার মুখস্থ হয়েছে কিনা? দেখুন sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, আর হচ্ছে 90 ডিগ্রির মান 1। এটা আপনার মুখস্থ হয়েছে কিনা? এখন সেম কাজটা করবেন। এখন কজেরটা উল্টা, কজের ক্ষেত্রে আপনি জাস্ট সাইনের মানটা উল্টা দিক থেকে লিখুন। এই যে sin 0, আমি এখানে কসের গুলা লিখে ফেলতেছি। cos 30, তারপরে হচ্ছে cos কত? 45, তারপরে হচ্ছে cos 60, তারপর হচ্ছে cos 90। এই যেটা লিখে ফেললাম। এখন আমার মানগুলা লেখা দরকার। দেখুন cos 0 মান যা হবে sin 90 এর মান তাই হবে। তার মানে এই sin 90 এর মানটা আমরা এই যে জায়গায় বসাবো। এই যে sin 90 এর যে মান 1, এটা হচ্ছে cos 0 এর মানের সমান। তাহলে আমি এই যে এই মানটা এইখানে বসাইলাম। দেখুন আমি যদি একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এই cos 0 এর মান হচ্ছে sin 90 এর মান। তারপর হচ্ছে এই যে এই sin 60 এর মান, এটা হচ্ছে cos 30 এর মান। তাহলে হচ্ছে √3/2। তাহলে ঠিক এইভাবে উল্টা দিক থেকে আসতেছিলাম, এটার মান এটাই, তাহলে এটা সেমই হবে 1/√2। তাহলে এই মানটা কার? এটা, তাহলে হচ্ছে হাফ। তাহলে এটার মান কি? এটার মান 0। তাহলে আপনি শুধু সাইনেরটা শিখলে কসেরটা বের করতে পারবেন। কেন? আমি যদি বলি cos 30 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান যা, sin 60 ডিগ্রির মান যা, সেটাই হচ্ছে cos 30 ডিগ্রির মান। আপনি জাস্ট এইভাবে চিন্তা করবেন। cos 0 এর মান হচ্ছে sin 90 এর মান, cos 30 এর মান হচ্ছে sin 60 এর মান,
কস 45 সাইন 45 কস 60 সাইন 30 কস 90 সাইন 0। তার মানে এইভাবে এই মানটা বুঝছেন? এই মানটা বুঝলে আপনি জাস্ট বলুন যে আপনি বুঝতে পেরেছেন যে আমি কি কাজটা করেছি এইখানে। আপনি এইভাবে লিখে ফেলতে পারবেন। এটা হচ্ছে মুখস্থ করার টেকনিক আসলে। আমি হচ্ছে দেখুন এগুলা আপনাকে একটা লিস্ট ধরাই দিয়ে বলতে পারতাম আপনি মুখস্থ করে নেন। আসলে এটা মুখস্থ থাকে না, তো এই জন্য এইভাবে মুখস্থ রাখতে হয় যে কোনো টেকনিকে। আমি সেটাই দেখাচ্ছি আসলে। এখন দেখুন 10 এর মানটা আমরা শিখবো। 10 এর মান, তাহলে 10 এর ক্ষেত্রে আপনাকে একটা সূত্র শিখে দেই। এই সূত্রটা আপনি দেখুন, এই যে এখানে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আমি তিনটা সূত্র একটু পরেই লিখবো, আরো কিছু সূত্র লিখবো এর মাঝখানে। এই একটা সূত্র এখন দেখুন, এই সূত্রগুলো আমি একটু পরেই লিখবো। tan থিটা সমান সমান কি? sin থিটা বাই cos থিটা। তাহলে tan থিটা সমান সমান যদি sin থিটা বাই cos থিটা হয়, তাহলে আমরা tan এর মানটা যে লিখবো এই যে এখানে tan 0 ডিগ্রির মান, তারপর হচ্ছে tan 30 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান, tan হচ্ছে এই যে 60 ডিগ্রির মান, tan 90 ডিগ্রির মান। এটা আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে এই জায়গা থেকে লিখবো। tan থিটা সমান সমান কি? sin থিটা বাই cos থিটা না? ঠিক এই জায়গা থেকে আমরা কি লিখবো দেখুন, এই যে sin 0 মানে tan 0 এর মান বের করব, sin 0 রে cos 0 দিয়ে ভাগ করব, যত হবে সেটাই হবে tan এর মান। তাহলে আমরা এই কাজটাই করি, কোথায় করি? এইদিকে করি, পরে হচ্ছে এইখানে লিখবো দেখুন tan 0 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এখানে sin 0 বাই cos 0। তাহলে sin 0 এর মান কত? এই যে sin 0 এর মান 0 আর cos 0 এর মান কত? 1। তাহলে এদেরকে ভাগ করলে কত হয়? 0 হয়ে যায়। তাহলে এই যে tan 0 এর মানও 0। ঠিকভাবে এই যে এখানে tan 30 এরটা যদি এখন বের করি, tan 30 ডিগ্রি, তাহলে উপরে কত বসাবো? sin 30 ডিগ্রি, আর নিচে কত বসাবো? cos 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান এই যে হাফ, আর cos 30 ডিগ্রির মান কত? এই যে এটা √3/2। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, উল্টায় দেই, কাটাকাটি করি, তাহলে দেখুন এই যে এখানে হাফ, আবার এই যে উল্টে যাবে 2/√3, তাহলে 2 2 কাটা, তাহলে 1/√3 হবে। এটা মুখস্থ করতে হবে আপনাকে। এভাবে বের করা শিখাই দিচ্ছে এই জন্যই, যাতে করে আপনি ভুলে গেলেও নিয়ে আসতে পারেন, বাট এটা মুখস্থ করতে হবে। tan 0 এর মান 0, tan 30 এর মান হচ্ছে 1/√3, tan 45 এর মান 1। এখন বলুন tan 45 এর মান 1 কিভাবে হয়, সেটা আপনি কিভাবে বুঝবেন? এই যে এই কাজটাই, এইখানে যেটা করতেছি এই সেম কাজটাই দেখুন। tan 45 এর মান যে 1 হয় সেটা আমরা কিভাবে বের করতে পারি? হ্যাঁ দেখুন, tan 45, এই 45 রে কি করব? ভাগ করব sin 45 দিয়ে, sin 45 বাই হচ্ছে cos 45 দিয়ে। তাহলে এখন যদি sin 45 এর মান কত? এই যে 1/√2, আর cos 45 এর মান কত? ওই যে 1/√2, এই 1/√2। তাহলে এই যে উপরের 1/√2 নিচের 1/√2 কাটা দিলাম, তাহলে কাটা দিলে কত থাকে? 1 থাকে। তাহলে সেই 1 এইখানে। তাহলে tan 60 ডিগ্রির মান কত বলুন তো, সবাই বের করুন তো। এটা আপনি এইখান থেকেই বের করুন। এই দেখুন sin 60 রে cos 60 দিয়ে ভাগ করেন, এই 2 উল্টে যাবে, গিয়ে 2 2 কাটা থাকবে, তাহলে √3 থাকবে। আপনি এইখান থেকে দেখে বুঝছেন কিনা বলুন? এই যে এই জায়গা থেকে দেখেই বুঝছেন কিনা? মানে ব্যাপারটা হচ্ছে sin 60 এর মান রে ভাগ করব, এই যে √3 রে ভাগ করলাম কত দিয়ে? এই যে হাফ দিয়ে। তাহলে এখন হাফটা কি হবে? ভাগ যেহেতু উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে 2/1 হবে, 2 2 কাটা, তাহলে এই যে √3, ওইটাই লিখছি আর কি। তাহলে এখন বলুন এইটার মান কত হবে? এইটার মানে এই যে 1 কে 0 দিয়ে ভাগ করা। আচ্ছা, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা কত হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। এই যে 1 কে আমরা যখন 0 দিয়ে ভাগ করব, সেটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটিও বলা যায়, আবার অসংজ্ঞায়িতও বলা যায়। এটাকে আমরা অসংজ্ঞায়িত বলবো, অর্থাৎ ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ 1 কে 0 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা সংজ্ঞায়িত না। ইনফিনিটিও মূলত সংজ্ঞায়িত না, এরকম কিছু বোঝায়। তো আমরা এখানে অসংজ্ঞায়িত কথাটাই লিখবো বাংলায়। তবে এটাকে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম, এটা দিয়েই ধরে নেবেন আপনি, এটা হচ্ছে কি? অসংজ্ঞায়িত কথাটা। তাহলে আপনি এটা বুঝছেন, এটা যদি বুঝে থাকেন। এখন দেখুন এই কটেরটাও হচ্ছে আমরা এই উল্টা দিক থেকে চিন্তা করতে পারবো tan এর সাথে, যেহেতু সাইনেরটা কসের সাথে। এখন কটেরটাও আমরা উল্টার দিক থেকে চিন্তা করতে পারবো, cot 0, তারপর হচ্ছে tan, না tan এর পরে যে cot 30, cot 30, তারপর হচ্ছে cot হচ্ছে 45, তারপর হচ্ছে cot
60, তারপর হচ্ছে cot 90। এখন দেখুন এটা কিভাবে বের করব, দুইটা ওয়ে আছে সেম ভাবে। এই যে এইখানে একটা ওয়ে, এইখানে tan থিটা সমান সমান কি লিখছিলাম, sin থিটা বাই cos থিটা। এখন আরেকটা হচ্ছে কটের ক্ষেত্রে মনে রাখেন cot থিটা সমান সমান হচ্ছে উল্টাটা, এই যে এইখানে cos বাই sin থিটা, এই যে cos থিটা বাই sin থিটা। এগুলো হচ্ছে সূত্র, আমি একটু পরেই লিখে দিব, এগুলা মুখস্থ করতে হবে, এগুলো আমি একটু পরেই লিখে দিব। তো এটা দিয়েও এখন করা যায় সেম ভাবে আগের মতন করে। ধরুন আমরা এই যে এই cot 60 এর মান বের করব, তাহলে cot 60 সমান সমান কত হবে, cot 60 এটা সমান সমান হবে এই যে উপরে cos 60, এই যে cos 60, আর নিচে হবে কি, এই নিচে হবে sin 60, অর্থাৎ sin 60। তাহলে cos 60 এর মান কত, cos 60 এর মানটা এখন বসাই, এই যে এখানে হাফ, তাহলে এই যে এখানে হাফ বসাইলাম। sin 60 এর মান কত, এই যে √3/2। এখন এটাকে যদি কাটাকাটি করি তাহলে কি হয়ে যাবে, এই যে হাফ উপরে আছে, এখানে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে এটা হয়ে যাবে, তাহলে এই যে 1/√3 হয়ে যাবে, এটা হচ্ছে 1/√3 হয়ে যাবে। তো এখন আর আমরা ওইভাবে এই সূত্র দিয়ে বের করতেছি না, আমরা যেহেতু tan এর মান পেয়ে গেছি, এখন আমরা কি করতে পারি, ওই যে এই সাইনের সাথে কসেরটা যেটা করেছিলাম ঠিক ওইটার মতন করে ফেলতে পারি। তো আমি হচ্ছে আরেকটা কালারের কলম দিয়ে এটা লিখি। দেখুন এই যে এইখানে cot 0 এর মান হচ্ছে tan 90 এর মান, তাহলে tan 90 এর মান কত ছিল, অসংজ্ঞায়িত, ওই যে ইনফিনিটি অসংজ্ঞায়িত, এটা লিখলাম। তাহলে cot 30 এর মান কত হবে, এই যে tan 60 এর মান, এই যে √3। তাহলে এইটার মান কত হবে, এটাই হবে। এটার মান কত হবে, এই যে এটা, এই যে অলরেডি এখানে লিখে ফেলেছি, দেখুন এটার মান এটা। তাহলে আমরা অলরেডি এটা লিখে ফেলেছি, তাহলে এটার মান কত হবে বলুন তো, এই যে tan 0 এর মানই হচ্ছে cot 90 এর মান, এই যে এটা 0। বুঝতে পেরেছেন? তাহলে এইটুকু যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমরা আরেকটা মান চলে যাই, সেটা হচ্ছে sec এর মান। এই যে sec থিটার মান কত হবে, দেখুন এই যে sec থিটা, এই sec থিটার মান হচ্ছে, আমরা এই যে cos এর মানটাকে উল্টে দিব, কারণ হচ্ছে আমরা একটা সূত্র একটু পরে দেখব, এই যে sec থিটা সমান সমান কি 1/cos থিটা, আমরা এইটা, অর্থাৎ এই যে cos এর মানটাকে যদি আমরা উল্টে দেই, অর্থাৎ এই যে এইভাবে রিভার্স করে দেই, তাহলেই হয়ে যাবে কি sec এর মান। তাহলে cos এর মান এইখানে কত আছে, এইখানে কত আছে, এখানে আছে এই যে 1, নিচেও একটা মনে মনে 1 আছে, উল্টে দিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এই যে sec এর, এটা তো 0 ডিগ্রি, আর এটা হচ্ছে কি sec 30 ডিগ্রি, তাহলে এটাকে উল্টে দেই, উল্টে দিলে কত হয়ে যাবে 2/√3। আবার এই যে এটা sec 45 ডিগ্রি, তাহলে এটাকে উল্টে দেই, সেটা কত হয়ে যাবে √2। তাহলে এটাকে উল্টে দেই sec কত 60 ডিগ্রি, এটাকে উল্টে দেই, সেটা কত হয়ে যাবে 2। এটাকে উল্টে দেই sec 90 ডিগ্রি, এটাকে উল্টে দিলে কত হয়ে যাবে, এই যে নিচে কিন্তু 1 আছিল, তাহলে 1 রে 0 দিয়ে ভাগ করলে সেই ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি, এই যে ইনফিনিটি লিখে ফেললাম। আচ্ছা, তাই ইনফিনিটি না অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত আর ইনফিনিটির মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। ইনফিনিটি হচ্ছে একটা সংখ্যার শেষ পর্যন্ত যদি কোনোভাবে কোনো যাওয়া যায়, আর অসংজ্ঞায়িত হচ্ছে ওটা সংজ্ঞায়িতই করা যায় না, ওটা হতেই পারে না, ওইরকম কোনো কিছু নাই, এরকম কিছু বোঝায়। আচ্ছা, এখন হচ্ছে cosec থিটা, cosec 0 ডিগ্রির মান বের করব। এখন সেম ভাবে সাইনকে উল্টে দিব, এই যে এটাকে উল্টে দিলে এটাই হচ্ছে প্রথমটাই হয়ে যাবে কি অসংজ্ঞায়িত, এই সাইনকে উল্টে দিব, এটা আমরা একটু পরেই দেখতেছি। cosec হচ্ছে 30 ডিগ্রি, এটাকে উল্টে দিলে কত হয়ে যায় 2 হয়ে যায়। এই যে cosec, এটাকে উল্টে দিব 45 ডিগ্রির মান, তাহলে এটাকে উল্টে দিলে কত হয়ে যাবে √2 হয়ে যাবে। তাহলে এই যে এটা অর্থাৎ এটা হচ্ছে cosec 60 ডিগ্রির মান, এটাকে উল্টে দিব 2/√3 হয়ে যাবে। এই যে এটাকে উল্টে দিব, অর্থাৎ cosec 90 এর মান, এটাকে উল্টে দিব, এটাকে উল্টে দিলে 1 হবে। তবে এটা আরেকটা বিষয় হচ্ছে, এই যে এইখানে সেম ভাবে দেখুন sin cos এরটা আমরা ওই যে উল্টা দিক থেকে লিখছিলাম, tan cot এরটা উল্টা দিক থেকে লিখছিলাম, এটা লিখলেও হবে কিনা, হবে। এই দেখুন এইখানে এটা লিখছি, ঠিক এই জায়গায় এটা লিখছি, এইখানে এটা লিখছি, ঠিক এই জায়গায় এটা লিখছি, এইখানে এটা লিখছি, এইখানে এটা লিখছি, এইখানে এটা লিখছি, এইখানে যা লিখছি এইখানেও তাই লিখছি। আপনি যেভাবেই বের করুন না কেন আপনাকে এই ছকটা মুখস্থ করতে হবে। আপনার জন্য এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন এই ছকটা, এবং এই ছকটা আপনাকে মুখস্থ করতে হবে। দেখবেন এমসিকিউ আকারে অনেক সময় এই ছকটা অনেক পরীক্ষাতেই আসবে, অর্থাৎ চাকরির পরীক্ষা দেন, যেখানেই দেন না কেন, এই বইও দেখবেন, যে কোনো বইই দেখবেন এই ছকটা রয়েছে, আপনাকে এই ছকটা মুখস্থ করতে হবে।
আপনারা বুঝতে পেরেছেন আমি অনেক কষ্ট করে আপনাকে এই ছকটা দেখাইলাম। তো আপনাদের এই ছকটা কিন্তু মুখস্থ করতে হবে। দেখুন এই যে এই বইয়ে এখানে এই ছকটা রয়েছে, সেম ছকটা, এই যে আমি এই চিহ্ন ব্যবহার করেছি, ওইখানে তারা দেখবেন অসংজ্ঞায়িত কথাটা লিখেছে। তার মানে আপনাকে এই ছক শিখতেই হবে। আপনারা বুঝতে পেরেছেন অনেকটা সময় নিয়ে ফেললাম এই ছক আপনাকে দেখাইতে গিয়ে, কারণ হচ্ছে আপনার অঙ্ক পারার ক্ষেত্রে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটাই হচ্ছে বেসিক বিষয়। আপনাকে এই ছক মুখস্থ করাই একটা ক্লাস 10-এর স্টুডেন্টের জন্য খুব কঠিন একটা বিষয় ছিল আগে একটা সময়। এখন আশা করি আপনি এই ছকটা পেরে যাবেন, বা এই ক্লাসটা দেখার পর এই ছকটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, অ্যাটলিস্ট আমার যা মনে হয়। আপনি কয়েকবার প্র্যাকটিস করুন নিজে নিজে, দেখুন মুখস্থ হয়ে যাবে। ওকে ওকে, অনেকেই কমেন্ট করতেছিলেন, আমি হচ্ছে আসলে এতক্ষণ কমেন্ট দেখি নাই, এখন দেখতেছি। যারা হচ্ছে আসলে পারতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনি হয়তো আগে থেকে এই বিষয়টা অবগত রয়েছেন। আমরা হচ্ছে ক্লাসে রিঅ্যাকশন ব্যবহার করব। এখন হচ্ছে অনেক রিচ দেখা যাচ্ছে খুবই কম রয়েছে, কষ্ট করে হচ্ছে একটু শেয়ার দিয়ে ফেলবো। একজন বলতেছেন শেয়ার দেওয়া যায় না, শেয়ার তো দেওয়া যায়, শেয়ার দেওয়া যাবে না কেন? অনেকেই তো দিচ্ছে শেয়ার, এই যে অলরেডি অনেকগুলো শেয়ার দিয়ে ফেলেছে অনেকেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার। ওকে, এইটুকু ডান, এইটুকু সবাই আমরা ডান লিখে দেই যে এইটুকু আমরা ক্লিয়ার, এইটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতির যে মেইন সূত্রগুলা, বেসিক সূত্রগুলা, আমরা এই সূত্রগুলা দেখবো। আমরা ইন্টারমিডিয়েটের গুলাতে যাব না, কলেজ লেভেলের যে ত্রিকোণমিতির অনেক কঠিন কঠিন সূত্র রয়েছে আমরা আজকে সেখানে যাব না, কারণ আমাদের এটা হচ্ছে একদম বেসিক ক্লাস, বেসিক পড়াশোনা। তো আমরা বেসিকেই থাকবো, যেটা 9-10-এর একটা স্টুডেন্টের জন্য খুবই জরুরি। 9-10-এর স্টুডেন্টের যে সূত্রগুলা দরকার, এই সূত্রগুলো এখন আমরা দেখবো। হ্যাঁ, তো এই সূত্রগুলো হচ্ছে আপনাকে আমি এখন দেখাচ্ছি, এক এক করে সবগুলা সূত্রই দেখাচ্ছি। দেখুন এক এক করে আমরা সবগুলা সূত্রই দেখাচ্ছি। আপনি এই ক্লাসটা শুরুর একদম প্রথম দিকে যে জিনিসগুলো আমি পড়াইছিলাম সেগুলো মনে আছে? মনে থাকলে আপনি আমাকে কমেন্টে করুন, কমেন্টে বলুন যে আপনি বলুন সাইন থিটা সমান সমান কি। আপনি এইটা আগে বলুন, সাইন থিটা সমান সমান কি। আপনাকে আমি প্রশ্ন করছি সাইন থিটা সমান সমান কি। এই একটা ত্রিভুজ দেখে আপনি একটু বলে ফেলুন এই সাইন থিটা সমান সমান কি। লম্ব বাই অতিভুজ, নাকি লম্ব বাই ভূমি, নাকি অতিভুজ বাই লম্ব, এটা আপনি কমেন্ট করুন। দেখুন সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আপনাকে আমি প্রথমে এটা পড়াইছি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে আপনাকে আমি প্রথমে এটা পড়াইছি। ঠিক এটার একটা জিনিস পড়াইছি, সেটা হচ্ছে কুসেক থিটা সমান সমান কি। কুসেক থিটা, কুসেক, কুসেক থিটা এটা সমান সমান কি? এটা সমান সমান এটার উল্টাটা, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এই কথাটা এরকম বোঝাচ্ছে না? এক নাম্বার সূত্র, সাইন থিটা সমান সমান হচ্ছে 1 বাই কুসেক থিটা, কুসেক, কুসেক থিটা, 1 বাই কুসেক থিটা। এটা আপনি বুঝছেন কিনা দেখুন। কেন? কারণ দেখুন এই যে সাইন থিটা সমান সমান আমরা যেটা পাবো, এই যে সাইন থিটা সমান সমান এই যে এখানে 1 বাই এই কুসেকের মান যদি বসাই, এই যে অতি বাই লম্ব, অতি বাই লম্ব যদি আমি বসাই, তাহলে এই যে 1 এর জায়গায় থাকুক, এটা ভাগ করার সময় উল্টে যায়, তাহলে সেটা হয়ে যায় কি লম্ব বাই অতি। তাহলে এই যে লম্ব বাই অতি মানে হচ্ছে সাইন, তাহলে এইটা সমান সমান আমরা ওই যে সাইনটা লিখতে পারতেছি। তাহলে এটাই তো সেই এই সূত্রটা। আপনি বুঝছেন এই জায়গাটাতে? আপনি বুঝছেন কিনা? তাহলে এটাকে আবার ঘুরাইয়া লেখা যায়, এই কুসেক এইদিকে আসবে, সাইন ওইদিকে চলে যাবে, তাহলে এইটা হচ্ছে দুইটা সূত্র হয়ে যায়, কুসেক থিটা, কুসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তাহলে আমরা এটা একটা সূত্র পাইলাম। সাইন থিটা হচ্ছে কুসেক থিটার উল্টা জিনিস। সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, কুসেক হবে অতিভুজ বাই লম্ব। এই জায়গাটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটা সূত্র ওকে, এই দুইটা সূত্র আমাদের লাগবে। তো এইখানে এক নাম্বার একটা সূত্র পড়ে ফেললাম। 2 নাম্বার, ঠিক সাইন কুসেক। তো আমাদের এই সিরিয়ালটা, আমাদের এই সিরিয়ালটা যদি আমি একটু লিখি এখন, দেখুন আমাদের সিরিয়ালটা কেমন ছিল? সাইন ছিল, কস ছিল, তারপর হচ্ছে টেন ছিল, কট ছিল, সেক ছিল, কুসেক ছিল। তাহলে এইখানে দেখুন এটা এটার উল্টা, তাহলে পরে 2 নাম্বারে কার কার উল্টা হবে? এই যে cos সেকের উল্টা হবে। তাহলে এইখানে আমরা লিখতে পারবো cos থিটা সমান সমান 1 বাই sec থিটা।
cos থিটা সমান সমান 1 sec থিটা। এই যে একদম উপর এবং নিচেরটা দুইজনের উল্টা, তাহলে এই cos থিটা সমান সমান 1 sin থিটা, এই sin থিটা সমান সমান 1 cosec থিটা, মানে এইটার উল্টা। আচ্ছা, এখন এই cos হচ্ছে sec এর উল্টা, তাহলে cos থিটা সমান সমান 1 sec থিটা, আবার এই sec থিটা সমান সমান 1 cos থিটা, তাহলে এই sec থিটা সমান সমান 1 cos থিটা, এটা লিখতে পারি। তাহলে 3 নম্বরে আমরা লিখতে পারি, 3 নম্বরে হচ্ছে আমরা লিখতে পারি এই যে এই দুইটা মাঝখানের দুইটা, এটা আমি অন্য কালার দিয়ে দেই, এই যে এই দুইটা এখন মাঝখানে রয়েছে, tan থিটা সমান সমান cot থিটা, তাহলে সেটাও আমরা লিখতে পারি এই যে tan থিটা সমান সমান 1 cot থিটা, আবার cot থিটা সমান সমান লিখতে পারি, cot থিটা সমান সমান লিখতে পারি 1 tan থিটা। এখানে মূলত 6টা সূত্র হইলেও এই চিত্রটা আপনি মাথায় রাখুন, তাহলেই হয়ে যাবে। sin থিটা বাই cosec, cosec বাই sin থিটা, মানে যে কোনো একটা আরেকটার উল্টা হবে। cos থিটা সমান সমান 1 sec থিটা, sec থিটা সমান সমান 1 এটা জাস্ট এটা মনে রাখুন, তাহলেই হয়ে যাবে। এখন এইখানে আমাদের 3টা সূত্র শেষ, 3 নম্বরে শেষ। এখন আমরা বিশেষ আরো 2টা সূত্র শিখি, বিশেষ আরো 2টা সূত্র শিখি। এই যে একটা tan থিটা, এই যে tan থিটা, এটা হচ্ছে 4 নাম্বার দিয়ে লিখুন। tan থিটা সমান সমান কি হবে? sin থিটা বাই cos থিটা, এই যে sin থিটা বাই cos থিটা, এটা tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, এটা আমরা আগে দেখেছি। tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, তাহলে এই যে cot থিটা যেহেতু উল্টা, তাহলে উল্টাই দিব জাস্ট এরকম। তাহলে cot থিটা কি হবে? cot থিটা হবে এই যে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে আপনি এই 4টা সূত্র এখন মুখস্থ হয়েছে কিনা বলুন? মুখস্থ হইলে আপনি জাস্ট ডান লিখুন। আপনার মুখস্থ হয়েছে কিনা, মুখস্থ হইলে আপনি কমেন্ট করুন যে ডান লিখুন, যে আপনার এই 4টা সূত্র মুখস্থ হয়েছে কিনা। এই জায়গা থেকে এই sin এটার উল্টা, cos এটার উল্টা, tan এটার উল্টা, তাহলে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। এই 4টা সূত্র মুখস্থ হয়ে গেলে এখন মোস্ট ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ, আমরা আরো 3টা সূত্র দেখব, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি বারবার বলি, আপনি যত জায়গায় যাবেন এই 3টা সূত্র আপনার লাগবেই লাগবে। এই একটা সূত্র হচ্ছে 5 নাম্বার, যেটা আমি এই 5 নাম্বারে হচ্ছে 3টা সূত্র লিখবো, এই 5 নাম্বারে আমি 3টা সূত্র লিখবো। এই 5 নাম্বারের এই রোমান সংখ্যার 1 নাম্বার দিয়ে যদি লিখি sin স্কয়ার, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটা সমান সমান 1, এটা আপনি মুখস্থ করুন। sin স্কয়ার আর cos স্কয়ার, এই sin এর স্কয়ার, এই যে sin এর স্কয়ার আর cos এর স্কয়ার করলে কত হবে? 1 হবে, এটা আপনাকে মুখস্থ করুন। 2 নাম্বারে মুখস্থ করুন, আমরা ওই সিরিয়ালটা মুছে ফেলেছি তাই না? এই যে sin, cos, tan, cot, sec, cosec, এই যে এটা দেখুন। এখন এই যে এই দুইটার কাজ শেষ, প্রথম দুইটার কাজ শেষ, এই যে sin cos এর কাজ শেষ, sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত হয়েছে? 1 হয়েছে। এখন 2 নম্বরে যেটা করব, এই যে sec স্কয়ার থেকে tan স্কয়ার বিয়োগ করে দেব, তাহলে 1 হবে। তাহলে আমি 2 নাম্বারটা লিখতেছি, sec স্কয়ার থেকে এই যে sec স্কয়ার থিটা, এই যে sec স্কয়ার থেকে এক গড় লাভ দিয়ে উপরে উঠে বিয়োগ করে দিলাম, লাভ দিয়ে উপরে উঠে বিয়োগ করে দিলাম tan স্কয়ার থেকে, এই যে sec স্কয়ার থেকে tan স্কয়ার বিয়োগ করে দিলাম, সেটাও হয়ে গেল কত? 1, এটাও হয়ে গেল 1। এখন 3 নাম্বার আমি আরেকটা লিখতেছি, 3টা সূত্র আপনাকে মুখস্থ করতেই হবে, এই ক্লাসে অন্তত 3টা সূত্র আপনি মুখস্থ করে যান। এক নাম্বার হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কত? 1। আরেকটা হচ্ছে sec স্কয়ার থেকে বিয়োগ করব tan স্কয়ার, সেটা কত হবে? 1। আগেরটা প্লাস, পরেরটা কিন্তু মাইনাস দিয়ে করেছি। তাহলে এখন এইটা বুঝাই যাচ্ছে cosec থেকে cot বাদ দিলে কত হবে? সেই 1ই হবে। তাহলে 3 নাম্বারটাও আমরা পেয়ে গেলাম। cosec স্কয়ার থেকে আমরা কত বাদ দিব? cot বাদ দিব, cot স্কয়ার বাদ দিব, তাহলেও সেটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আমরা এই 3টা সূত্র ক্লিয়ার কিনা? এখন এই 3টা সূত্র বুঝছি, এই 3টা সূত্র মনে করতে পারতেছি, মুখস্থ হইলে আমাকে জাস্ট লিখে জানান যে আপনার মুখস্থ হয়েছে। ওকে, আপনি হচ্ছে মুখস্থ করতে পেরেছেন কিনা সেটা আমাকে জাস্ট জানান। আপনি মুখস্থ করতে পেরেছেন কিনা সেটা আমাকে জানান একটু কষ্ট করে, আপনার মুখস্থ হয়েছে কিনা। মুখস্থ করতে পেরেছেন এই 3টা?
আচ্ছা দেখুন এই তিনটা তাহলে আমরা ক্লিয়ার। এই তিনটা থেকে এখন আমরা চাইলে অনেক সূত্র বানাইতে পারবো। এই তিনটা থেকেই আমরা চাইলে অনেক সূত্র বানাইতে পারবো। আমরা এখন এই তিনটা থেকে বানাবো। তাহলে আমাদের এই 5টা সূত্র শিখলেই ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলো শেষ। আপাতত আপনার আর তেমন কোনো সূত্র শেখা লাগবে না। দেখুন এই ত্রিকোণমিতির বেসিক সূত্র আপাতত শেষ। এখন হচ্ছে আপনার এইখান থেকে দেখুন আমরা সূত্র বানাইতে পারি। ধরুন এই জায়গা থেকে আমি এই সাইন স্কয়ার এইদিকে রাখলাম, সাইন স্কয়ার থিটা এইদিকে রাখলাম, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। 1 মাইনাস এই যে কস স্কয়ার ওই গেল ওই পাশে গিয়া কস স্কয়ার থিটা হইলো। এটাও একটা সূত্র, আপনাকে বলবে এটাই একটা সূত্র, সাইন স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কস স্কয়ার থিটা। এরপরে আবার আরেকজনে বলবে আপনাকে এটাও একটা সূত্র, এই যে সাইন স্কয়ার থিটা আছে না, এই যে স্কয়ার আছে না, স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এই যে 1 মাইনাস কস স্কয়ার থিটা, বলবে এটাও আর একটা সূত্র। তাহলে এইভাবে একটা পেয়ে গেলেন। ঠিক কোসেরটা এই পাশে রাখুন, সাইনেরটা ওই পাশে পাঠিয়ে দেন, তাহলেও হয়ে যাবে আর একটা সূত্র। এরকম এই যে কস স্কয়ার থিটা, তাহলে এই যে 1 মাইনাস এই সাইন স্কয়ার ওই পাশে পাঠিয়ে দেন, ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। এইটাও আর একটা সূত্র। তাহলে আবার যদি বলে এইখানে রুট করে দেব, তাহলে সেটাও আর একটা সূত্র হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাও আর একটা সূত্র। তাহলে এইভাবে আরো অনেকগুলো সূত্র আপনাকে লিখে দিতে পারে, কিন্তু দরকার নাই। আপনি জাস্ট এই তিনটা সূত্র শিখবেন। এই তিনটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে এটা দিয়ে রাখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে আপনি এইগুলা শিখে নেবেন। হ্যাঁ, এখন দেখুন এইটা দিয়েও আবার অনেকগুলা সূত্র বানানো যায়, সেটা আমরা দেখি। এটা দিয়েও অনেকগুলা সূত্র বানানো যায়। এই যে সেক স্কয়ার থিটা সমান সমান টেন স্কয়ার ওই পাশে পাঠিয়ে দিলাম, 1 প্লাস টেন স্কয়ার থিটা, সেক স্কয়ার থেকে এই যে সেক রাখলাম, সেটা হয়ে যাবে কি 1 প্লাস টেন স্কয়ার থিটা রুট ওভার টেন স্কয়ার থিটা। আবার এই টেন স্কয়ারের পরিবর্তে কি বসানো যায়, সাইন বাই কস, সেটাও লেখা যেতে পারে। এই যে এইখানে সাইন বাই কস, এরপরে এটাকে হোল স্কয়ার দিয়ে দিলাম, তারপর আবার ওইটাকে করা যেতে পারে। এরকম অনেক কিছু করা যেতে পারে। হ্যাঁ, এগুলো ডাজন্ট ম্যাটার, এগুলো আপনি আস্তে আস্তে শিখে যেতে পারবেন। আপনাকে আমি যে বেসিকটা শিখাচ্ছিলাম ওই জায়গায় হচ্ছে আপনাকে এই জিনিসটা শিখে রাখতে হবে। এখন আরেকটা জিনিস আপনার এখন কাজে লাগবে কিনা জানি না, তারপর আমি একটু শিখিয়ে রাখতেছি, সেটাও আপনি একটু মুখস্থ করে ফেলুন, যে এটা অনেক সময় লাগতে পারে। আমাদের চৌকোণ যদি হিসাব করি, এটা হচ্ছে কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট চৌকোণ, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেকেন্ড চৌকোণ, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, এটা থার্ড চৌকোণ, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। আচ্ছা, এইখানে সবাই প্লাস, অল প্লাস, অল প্লাস দিয়ে রাখবেন। এটা আপনার এখন বোঝার দরকার নেই, এটা আমরা কিছু অঙ্ক করতে গেলে তখন লাগবে। এখানে অল প্লাস বলতে কারা প্লাস, এই যে সাইনও প্লাস হবে, কসও প্লাস হবে, তারপর হচ্ছে টেনও প্লাস হবে, কটও প্লাস হবে, সেকও প্লাস হবে, কুসেকও প্লাস হবে, এখানে সবাই প্লাস। আর এইখানে আপনি মনে রাখুন যে এই যে সাইন আর কুসেক, এই যে সাইন আর এই যে কুসেক, এই দুইটা প্লাস, খালি সাইন আর কুসেক এই দুইটা প্লাস, বাকি সবাই কি মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কারা কারা হবে, এই ক্ষেত্রে হবে ওই যে টেন আর কট, টেন আর কট। আচ্ছা, এই জায়গায় কি আমি এই ক্ষেত্রে প্লাস হচ্ছে সাইন আর কুসেক নাকি কস, কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা বলুন তো, সাইন বা কুসেক হবে নাকি কস হবে, একটু বলুন তো। এইখানে টেন কট হইলে এইখানে সাইন কস হওয়ার কথা, সাইন কস, আর এইখানে সেক কুসেক, আর এইখানে টেন কট, টেন কট। আচ্ছা যাই হোক, আমি কনফিউজড হয়ে গেছি, তো আমি এটা একটু বের করে ফেলি। কনফিউজড হয়ে গেলেও সেটা বের করার প্রসেসটা কি সেটা আমি একটু বলি। যে আমার এটা যদি অতিভুজ বলি, এটা অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাকে এই জায়গায় আমি একটা ত্রিভুজ চিন্তা করতেছি। এই ত্রিভুজ যদি আমি চিন্তা করি, তাহলে এই জায়গায় এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ সবসময় প্লাস, এটা হচ্ছে প্লাসই চিন্তা করলাম। এখন এই যে ভূমি, এই ভূমিটা মাইনাস, এই ভূমিটা মাইনাস, আর হচ্ছে লম্বটা প্লাস। তাহলে আমার কনফিউজ ক্লিয়ার হয়ে গেল। আপনারা হয়তো এটা একটু বুঝবেন না যে আমি এটা কিভাবে এইখানে বুঝে ফেললাম যে এখানে সাইন আর কুসে কি হবে। সেটা হচ্ছে এই যে এইখানে এটা মাইনাস দিয়ে, মাইনাস চিন্তা করলে তখন হচ্ছে আবার আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে যে এইখানে আমরা সাইন যখন পড়ছি, সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বও প্লাস অতিভুজও প্লাস, তাহলে দুইটাই প্লাস, তাহলে এই ক্ষেত্রে সাইন প্লাস হবে। আবার কুসেকের ক্ষেত্রেও
দুইটাই প্লাস, লম্ব এবং অতিভুজ, তাহলে এইখানে প্লাসই হবে। আর কুসেকের ক্ষেত্রে, আর কসের ক্ষেত্রে কস হচ্ছে ভূমি, ভূমি মাইনাস হয়ে যাচ্ছে কারণ এইদিকে এক্স এর বিপরীত দিকে আসছি, এই জন্য এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে লিখুন সাইন কুসেক, সাইন কুসেক, কুসেক এটা প্লাস, এই দুইটা প্লাস। আর এখানে টেন কট প্লাস, আর এইখানে হচ্ছে আপনার কস, এখানে হচ্ছে কস আর সেক, এই যেটা কস আর সেক, এগুলো হচ্ছে কুটানজেন্ট বলা হয়। কুটানজেন্ট মানে হচ্ছে সাইনের একদম এই যে সাইনের সাথে কস হচ্ছে বিপরীত, তাহলে এই দুইটা প্লাস। তাহলে কসের সাথে সেক বিপরীত, এই দুইটা প্লাস। কটের সাথে টেন বিপরীত, এই দুইটা প্লাস। তাহলে দেখুন এই চৌকোণে সবাই প্লাস, এই চৌকোণে কারা কারা প্লাস, সাইন আর কুসেক প্লাস, আর এই চৌকোণে টেন এবং কট প্লাস, আর এই চৌকোণে কস এবং সেক প্লাস, বাকিগুলা মাইনাস। বাকি যে চারটা রয়েছে না, ওই চারটি মাইনাস। তো এই বিষয়টা আপনার পরবর্তীতে লাগতে পারে, এখন লাগবে না। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এই জায়গা থেকে, মানে আমি আগে বেসিক জিনিসটা কভার করে ফেলতেছি, পরে আমি অঙ্কে চলে যাব। এখন এই অঙ্কে চলে যাব, আপনারা একটু ওয়েট করুন। দেখুন সাইন মাইনাস থিটা, এটা কিন্তু মাইনাস সাইন থিটাই হবে, মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটা, এটা কিন্তু কস থিটা হবে। এইখানে কিন্তু এই যে দেখুন মাইনাস দিলাম না। আবার টেন মাইনাস থিটা, এটা কিন্তু মাইনাস টেন থিটা হবে, টেন থিটা। কট, কট মাইনাস থিটা, এটাও কিন্তু মাইনাস কট থিটাই হবে। আবার এই যে এখানে সেক মাইনাস থিটা, এটা কিন্তু মাইনাস হবে না, এটা কিন্তু সেক থিটাই হবে। এই যে দুইটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, এই দুইটা ঝামেলা। এই যে এইটা কস মাইনাস থিটা আর সেক মাইনাস থিটা, এটা কিন্তু সেক থিটাই হচ্ছে। আবার কুসেকেরটা কিন্তু মাইনাস হবে, কুসেক, কুসেক মাইনাস থিটা সমান সমান মাইনাস কুসেক থিটা। তো এটা আপনার কি কাজে লাগতে পারে? এটা কাজে লাগবে, এটাও পরবর্তীতে কাজে লাগবে। তো আপনি এটা একটু লিখে রাখুন, কারণ এটাও আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে। আপনি এই ক্লাসটার একটা নোট মেক করে ফেলবেন, নোট মেক করা খুবই জরুরি, কারণ আপনার এই সূত্রগুলো মনে রাখতে হবে, বুঝতে পেরেছেন? তো এখন হচ্ছে আমরা অঙ্কে চলে যাই। আমরা এতক্ষণ পর আসলাম এই বইয়ের অঙ্ক করব। এই বইয়ের আমার সব অঙ্ক করাইতে হবে না, এখানে মাত্র 15টা অঙ্ক রয়েছে বা 14টা অঙ্ক রয়েছে ত্রিকোণমিতির। এর মাঝখানে দুই ধরনের অঙ্ক রয়েছে, আমি দুইটা অঙ্ক করাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইখানে দুইটা অঙ্ক কি ধরনের রয়েছে, 1 নাম্বার করাবো নাকি 2 নাম্বার করাবো। আচ্ছা, আমি 2 নাম্বার দিয়ে শুরু করি। দেখুন 2 নাম্বার অঙ্কটা করাই। এতক্ষণ পর্যন্ত যে আমি আপনাদেরকে ত্রিকোণমিতি পড়াইলাম, এত কিছু, এগুলো এখন কাজে দিবে, এখন কাজে দিবে। আগে কাজে না দিলেও এখন কাজে দিবে। আগে তো বুঝতে পারলেন না যে এগুলা কেন পড়াচ্ছি, কি পড়াচ্ছি, এগুলো সাইন কস টেন দিয়ে কি হবে আসলে মূলত। এখন দেখুন আমরা অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি 2 নাম্বার একটা প্রবলেম লিখতেছি। 2 নাম্বার যে অঙ্কটা, এটাই লিখতেছি এই বইয়ের 2 নাম্বার। দেখুন আপনি প্রশ্নটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একটি গাছের পাদদেশ থেকে, এই যে পাদদেশ থেকে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, 20 মিটার, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলে রাখি, এখানে 60 না দিয়ে কিন্তু পাই বাই 3 দিতে পারতো, একই কথা। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 60 না দিয়ে পাই বাই 3 দিলে কত হইতো? এই যে 180 ডিগ্রিরে 3 দিয়ে ভাগ করলে এই যে 360 ডিগ্রি। তাহলে আপনার যদি এখানে 60 না দেয়, এইখানে যদি বলে পাই বাই 3, তাহলে আপনি বুঝে নেবেন এটা কত ডিগ্রি কোণের কথা বলছে, 60 ডিগ্রি কোণের কথা বলছে। কারণ পায়ের মান হচ্ছে কত, 180 ডিগ্রি। আর পায়ের যদি এক্সাক্ট ভ্যালুটা বলি, তাহলে হচ্ছে 3.1416, আর এটাই হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কিন্তু আপনাকে পাই বাই 3ও দিতে পারতো। তাহলে পাই বাই 3 দেওয়া যেই কথা, 60 দেওয়া একই কথা।
আপনাকে এটা বুঝতে হবে। π/3 মানে 60 ডিগ্রি, একই কথা। এখন দেখুন প্রশ্নটা কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করুন। প্রশ্নটা কি বলছে দেখুন, জাস্ট দুইটা অঙ্ক বুঝবেন তাহলেই হয়ে যাবে। এখানে বলতেছে একটা গাছের পাদদেশ থেকে, এই একটা গাছ যদি আমি আঁকাই, এত সুন্দর গাছ আঁকাইতে পারি না, তারপরে হচ্ছে একটু চেষ্টা করলাম, ধরুন আরে গাছের একটু নিচ থেকে আঁকাই, ধরুন এইটা, এই একটা গাছের পাদদেশ, এই একটা পাদদেশ, এই পাদদেশ থেকে, এই গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে কোন একটা বিন্দুতে, এই যে 20 মিটার, এই গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে কোন একটা বিন্দু, এই যে এই বিন্দুটা হচ্ছে কি, এই গাছের পাদদেশ থেকে 20 মিটার, এই যে 20 মিটার গাছের পাদদেশ থেকে, এই যে 20 মিটার। এখন বলতেছে উন্নতি কোণ। উন্নতি কোণ মানে হচ্ছে এই যে এইখানের কোণটা, এই যে এইখানে যে কোণটা হবে, এই কোণটাই হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ মানে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে সেটাই হবে উন্নতি কোণ। তাহলে বলতেছে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই গাছের পাদদেশ থেকে এই 20 মিটার দূরে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই গাছটার উচ্চতা কত, এই গাছটার উচ্চতা কত। তাহলে চিত্রটা এক্স্যাক্টলি কেমন হয়ে গেছে একটু দেখুন তো, যে আমার এটা হচ্ছে একটা গাছ, এই যে এইটুকু একটা গাছ, এই গাছের এই পাদদেশ থেকে যে 20 মিটার দূরে, এটা তো একটু সোজা হবে, যাই হোক একটু চেষ্টা করে নেন, এই 20 মিটার দূরে, এই 20 মিটার দূরে একটা বিন্দুতে উন্নতি কোণ। আচ্ছা, উন্নতি কোণ আর অবনতি কোণ, এই দুইটা কোণের কথা আপনাকে একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। তো এই ক্ষেত্রে উন্নতি কোণটা কি, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে। এইখানে দেখুন আমাদের কি বলছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলের কোন একটা গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, তাহলে গাছের একটা চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, তাহলে এখানে উন্নতি কোণের কথাটাই বলা আছে সব ক্ষেত্রে, অবনতি কোণটা মনে হয় মেবি বলা নাই। আচ্ছা দেখি আমি কোথাও উন্নতি আর অবনতি কোণের কথা বলা আছে কিনা। আচ্ছা, সব ক্ষেত্রে উন্নতি কোণের কথা বলা আছে, অবনতি কোণের কথা বলা নাই। অবনতি কোণ বলতে কোনটা বুঝবেন, এইটা বুঝবেন, বিপরীতটা বুঝবেন। আচ্ছা যাই হোক, উন্নতি কোণ মানে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উন্নত করতেছে অর্থাৎ তুলতেছে, এটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করতেছে এটাই হচ্ছে উন্নতি কোণ। আপনি এই কনসেপ্টটা রাখুন তাহলেই হয়ে যাবে। এখন দেখুন এটা 20 মিটার, তাহলে উন্নতি কোণের মানটা কত, এই যে এই কোণের মানটা, এই যে এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের মানটা 60 ডিগ্রি। এখন এইটা বের করতে বলতেছে। আচ্ছা এখন বলুন তো কোনটা ভূমি কোনটা লম্ব, ওই যে আমি আগে বুঝাইছিলাম এই কোণ যেটা দেওয়া আছে এটার অপোজিটটা হবে কি, লম্ব। তাহলে এটা লম্ব আর এটা কি, ভূমি। তাহলে একটা সূত্র আপনি জানেন, একটা সূত্র কি, সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই, মানে এই যে কি ট্যান থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি। আপনি এটা জানেন। এখন এই যে দেখুন ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। কেন লম্ব আর ভূমি নিতেছি, কেন ট্যান নিতেছি, এই যে লম্ব ভূমি আছে এই জায়গায়, এই জন্য এই যে লম্ব বাই ভূমি লিখলাম, এই যে লম্ব বাই ভূমি। তাহলে এই লম্বের মান কত ধরলাম, এইচ, এটাই তো উচ্চতা বের করব, আর ভূমির মান 20 দেওয়া আছে, টেনের এই যে জায়গায় 60 দেওয়া আছে, তাহলে এই যে টেন থিটা এই যে এইখানে 60 ডিগ্রি দেওয়া আছে, আর এইখানে লম্ব এর মান কত, এইচ, আর ভূমি এর মান কত, এই যে 20। তাহলে এইচ এর মান কত হবে, এইচ এর মান হবে এই যে 20 ইন্টু 10 60 ডিগ্রি, 20 ইন্টু 10 60 ডিগ্রির মান, এদের গুণফল। তাহলে 10 60 ডিগ্রির মান কত, এইটাই আমি শিখাইছি আগে। 10 60 ডিগ্রির মান কত, 10 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 বা √3। এখন বলুন কোনটা হবে, 1/√3 নাকি √3? 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এইটাই হচ্ছে আপনাকে বসাইতে হবে। এখন এই মানটা আপনার মুখস্থ করতে হবে, এই মানটার মান হচ্ছে কত, √3। তাহলে এই যে এইটাই হচ্ছে 20√3, এটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে গাছের উচ্চতা 20√3, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে গাছের উচ্চতা। আপনি বুঝতে পেরেছেন অঙ্কটা? অঙ্ক কিন্তু সহজ, আপনি রিটেনে আসলে এইটুকুই দিবেন যে আমরা জানি, এই যে চিত্রটা আঁকাবেন, আঁকানোর পর এইটুকু লিখবেন, এই এখানে এটা এখানে লিখে দিবেন, তাহলেই হয়ে গেল। এইভাবে এই চিত্রটা আঁকাবেন, এইটুকু করবেন, তাহলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আর কিছু লেখা লাগবে না, আর কোনো বাংলা কথা লেখা লাগবে না, কিছুই লেখা লাগবে না। আপনি চিত্র আঁকাবেন, এইটুকু করবেন, হয়ে যাবে, অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ধরনের অঙ্কই ম্যাক্সিমাম সব ক্ষেত্রে এই ধরনের অঙ্কই। আর আরেকটা হচ্ছে একটু ভিন্ন টাইপের অঙ্ক, আমি সেই অঙ্কটাও দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে গাছের মাঝখানে যদি ভেঙে যায়, এরকম কিছু একটা অঙ্ক আছে। আচ্ছা তাহলে আমি সেই একটা অঙ্ক দেখাই। আচ্ছা এই 10 নাম্বার অঙ্কটা একটু কঠিন হতে পারে, আমি এটা দেখাচ্ছি, তাহলেই আপনি পারবেন। দেখুন আপনি এটা বুঝছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়।
আপনি বুঝতেছেন কিনা সেটা একটু দেখুন, তাহলেই হবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন লিখি তাহলে। সেম ভাবে আমি আরেকটা প্রশ্ন লিখতেছি। এটা হচ্ছে 10 নাম্বার। 10 পারলে বাকিগুলো পারবেন, আমি দেখাবো। আর বাকিগুলো কি অন্য কোনোটা দেখানো লাগবে? আচ্ছা, 8 দেখাই আগে তাহলে। 8 নাম্বার আগে দেখাই, পরে 10 দেখাচ্ছি। দেখুন, একটি খুঁটি, একটি খুঁটি আপনাকে বেসিক শিখিয়ে ফেলেছি। এখন আপনি ঐকিক নিয়মের মতন জাস্ট একটু চিন্তা করলে অঙ্কগুলো হয়ে যাবে। একটি খুঁটি এমন ভাবে, একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল, এমন ভাবে ভেঙে গেল, একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ, তার অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ভাঙা অংশ, অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান, দণ্ডায়মান অংশের সাথে, অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে, অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে। খুঁটির গুড়া থেকে 10 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। খুঁটির গুড়া থেকে, খুঁটির গুড়া থেকে, খুঁটির গুড়া থেকে 10 মিটার দূরে, 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত? খুঁটির, খুঁটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত? দেখুন, আপনি বাংলা কথাটা বুঝছেন কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। আপনি যদি বাংলা কথা বুঝেন তাহলে আপনি অঙ্কটা পারবেন। কেন, এখানে কি বলছে একটা কথা, আপনি সেটা একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে। এখন এই খুঁটিটা কি বলা আছে? একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল, অর্থাৎ এই একটা খুঁটি আছে আপনার, এই একটা খুঁটি আছে, এই খুঁটিটা এমন ভাবে ভেঙে গেল দণ্ডায়মান, মানে যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ, এই খুঁটিটা এই যে মাঝখানে ভেঙে গেছে ধরুন, বা আরেকটু উপরে বা এখানে ভেঙে গেছে, এই ভেঙে যাওয়া অর্থাৎ এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের, এই যে ভাঙা অংশ, এই ভাঙা অংশ, এই খুঁটির তো উপরের টুকু ভেঙে গেছে, এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই খুঁটিটা এখন আর এইভাবে নাই, এই খুঁটিটা এইভাবে হয়ে গেছে। এখন এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইখানে দেখুন কোথাও বলা নাই উন্নতি কোণের কথা। উন্নতি কোণ বললে ভূমির সাথে কোণ উৎপন্ন করতো 30, আর এইখানে 30টা হচ্ছে ওই যে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ খুঁটিটা যে ফুল ছিল ওইটা ভেঙে গেছে। মানে এই একটা খুঁটি ছিল, এই খুঁটির এই যে এই জায়গায় ভেঙে গেছে, এই জায়গায় ভেঙে গেলে এটা কি হবে? এটা হচ্ছে যেভাবে হেলে যাবে। এই হেলে যে গেল, এই হেলে যাওয়ার সময় এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবং এইখানে বলতেছে এই খুঁটিটা গুড়া থেকে হচ্ছে 10 মিটার দূরে, এই যে গুড়া থেকে এই যে 10 মিটার দূরে এসে এটা মিশছে। তাহলে এইটুকু হচ্ছে 10 মিটার, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন আপনাকে এই ফুলটুকুর দৈর্ঘ্য বের করতে হবে। এইটুকু হচ্ছে আপনার এইচ, এইটুকু হচ্ছে আপনার এইচ। আর এই যে এইটুকুর মান আপনি ধরে নেন এক্স, এইটুকু যেহেতু জানেন না তাহলে এইটুকুর মান এক্স, আর এই ফুলটুকু হচ্ছে এইচ। তাহলে আপনার এই কথাটা দেখুন, খুঁটির গুড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে এখন বলতেছে খুঁটির টোটাল দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা আমাদের প্রশ্নটা বুঝছেন, আমাদের টোটাল প্রশ্নটা বুঝছেন কিনা দেখুন। আমাদের এই জায়গার এই প্রশ্নটা আপনি ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা যেতে পারে। এইটুকু আমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, এইটুকু যদি আমরা ক্লিয়ার হই
তাহলে এখন হচ্ছে এই জায়গা থেকে আমাদের ফুল অঙ্কটা করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমাদের ফুল অঙ্কটা করতে হবে। এখন হচ্ছে এটাকে এ দিয়ে চিহ্নিত করতে পারেন, এটা দিয়ে বি দিয়ে চিহ্নিত করতে পারেন, এটাকে সি বলতে পারেন, এটাকে ডি বলতে পারেন, কোনো প্রবলেম নাই, যে যেমন ইচ্ছা। এখন আপনি বলুন এই অঙ্কটা আপনি কিভাবে করবেন। দেখুন আপনি এখন বেসিকটা পারেন, এখন চেষ্টা করলে আপনি এই অঙ্কটা করতে পারবেন নিজে নিজেই। এখন হচ্ছে আপনি যেহেতু বেসিকটা পারেন, আপনি এই অঙ্কটা অনেকভাবে করতে পারবেন, যে যেভাবে করবে তার আনসার সেভাবেই হবে। দেখুন এইখানে যে কোনো ভাবে করা যেতে পারে। দেখুন একটা খুঁটি যেহেতু এইখানে দণ্ডায়মান অংশের সাথে এইখানে 10 মিটার তৈরি করছে এবং এইটা যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটাকে আমি 60 ডিগ্রি কোণ বলতে পারি। কেন? কারণ এই খুঁটিটা 90 ডিগ্রি তেই সোজাভাবে ছিল। তাহলে আমি এই কথাটা এখানে বলতে পারি কিনা বলুন। এই কথাটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয়। তাহলে এই কথাটা আমি এখানে বলতে পারি কিনা যে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি থাকলে আমি যদি এইটুকুর এই যে এইখানে এঁকে ফেলি, তাহলে এই ভূমি তো 10ই, আর এইখানে আমার কোণও কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে এটা করা যাচ্ছে না। তাহলে আমি আগে এইটুকুর মান বের করে ফেলতে পারি। এই যে এইটুকুর মান আমি বের করে ফেলতে পারি। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার মান কি এক্স এর মান বের করে ফেলতে পারি। তাহলে দেখুন আমি যদি এটা দিয়ে বের করি এক বিষয়, আবার এটা দিয়ে বের করলে আরেক বিষয়, কিন্তু রেজাল্ট দুইটা সেমই হবে। আপনি বুঝতে পেরেছেন কিনা আমার কথাটা? আমি 60 দিয়ে বের করতে পারি, আবার 30 দিয়েও বের করতে পারি। আমার যেটা ইচ্ছা আমি সেটা দিয়েই বের করতে পারি। আমার যেহেতু এখানে 30 আছে আমি 30 দিয়েই বের করি। তাহলে দেখুন এইটা যদি আপনার কোণ হয় তাহলে লম্ব কত? লম্ব 10। এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি এক্স। এক্স হচ্ছে ভূমি। আপনি এটা বুঝছেন কিনা বলুন। এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এই লম্ব আর ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে 10 এর একটা হিসাব নিতে পারি। 10 30 ডিগ্রি, 10 থিটা সমান সমান কি বলতে পারি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এই লম্ব বাই ভূমির পরে আমরা এইখানে এই যে লম্বের কথাটা, এই যে লম্ব, এই লম্বটা হচ্ছে আমার কি এই যে এইটুকু এইচ, আর এইটুকু হচ্ছে কি এক্স। তাহলে আমার এখানে এক্স বসাইতে পারি। তাহলে টেন থিটার হচ্ছে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি কোণ সমান সমান আমরা লম্বর মান কত বসাইলাম? এক্স। আর ভূমির মান কত? ভূমির মান হচ্ছে 10। তাহলে এইখানে আমরা 30 এর মান কত পাই? 1/√3। আর এইখানে x/10। তাহলে এইটুকু থেকে আমরা ক্যালকুলেশন করলে এক্স এর মান পাচ্ছি কত? 10/√3। এটা আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এক্স এর মান আমার হচ্ছে বলতেছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে। আমরা তো জাস্ট এক্স এর মানটা বের করেছি, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের বের করতে হবে কি? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, এই যে এইটুকুর মান পেয়ে গেছি। এখন আমাকে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন দেখুন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ইন্টারেস্টিং বিষয়। আমি কোন দিকে লিখবো জায়গায় তো নাই, তারপর এইদিকে আমি দেখাই। দেখুন এই যে উপরের অংশটা, এই যে উপরের অংশটা, এই যে এইটুকুই তো মূলত এইটুকু না, এইটুকু না। এটা যদি আমি আরেকটু বড় করে দিই তাহলে হচ্ছে আপনার বুঝতে একটু মনে হয় সুবিধা হবে। যে দেখুন এই উপরের অংশটা, এই যে এই অংশটা, যেই অংশটা ভাঙে গেছে, এই যে অংশটা, এই যে এইটুকু এই অংশটা, ভাঙা অংশটাই তো মূলত পড়ছে, পইরা এই অতিভুজ হয়ে গেছে না? তাহলে আমরা এই যে উপরের অংশ যেটাই পাবো, এটাকে যদি আমরা উপরের অতিভুজ বলি, এই যে এই অংশটাই তো মূলত এটা হয়েছে। তাহলে এই অতিভুজটাই কি আমার সেই উপরের অংশ। তাহলে আমরা এক্স পাইয়া গেছি, এক্স খুঁটির এইটুকু পাইয়া গেছি এক্স, কারণ উপরের অংশটুকু লাগবে। তাহলে এই দুইটার যোগফলই হবে এইচ। তাহলে এই অতিভুজ লাগবে, এক্স এর সাথে অতিভুজ লাগবে। তাহলে আমি লম্ব পাইয়া গেছি, ভূমি পাইয়া গেছি, অতিভুজ বের করতে পারবো না? কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বের করতে পারবো, যে কোনো ভাবে বের করতে পারবো। অনেকগুলা সিস্টেম রয়েছে। আপনি কোন দিয়েও বের করতে পারবেন, এইখানে কোন দিয়েও তো বের করা যায়, আপনি এইখান থেকেও বের করতে পারবেন। ধরুন এইখানে কি এই যে এইটা থিটা, তাহলে এটা হচ্ছে কি আপনার লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কি? সাইন থিটা। আপনি এইভাবে বের করতে পারবেন। এই যে দেখুন সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব কত? এই যে লম্ব 10, আর এইখানে নিচে লিখলেন অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান কত? অতিভুজ সমান সমান হচ্ছে এই সাইন 30 এর মান নিচে পাঠাই দেবো। সাইন 30 এর মান কত? হাফ। তাহলে হাফ লিখলাম, ঘুরে গেলে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম কত? 20।
তাহলে এইটাই হচ্ছে 20। তাহলে এই যে টোটাল দৈর্ঘ্য, তাহলে মোট অর্থাৎ এইচ কত হবে? এই যে 10/√3 এর সাথে কত যোগ করে দেব? 20 যোগ করে দেব। এইখানে যোগফল যা আসবে সেটাই হবে আনসার। আপনি বুঝতে পেরেছেন অঙ্কটা? আমি বুঝাইতে পেরেছি আপনাকে? এইটুকুই হচ্ছে আনসার। এখন এখানে যোগ করে যেটা আসবে সেটাই আনসার। এখানে আসবে কত? 37.321, 37.321 এটাই আসবে মনে হয়। ওকে, দেখুন এটা যে যেভাবে করে না কেন সেভাবেই হবে। এখানে আরেকটা সিস্টেমে করা যেতে পারতো, এই যে যেহেতু উচ্চতাও জানি ভূমিও জানি, তাহলে উচ্চতা স্কয়ার ভূমি স্কয়ার সমান সমান কি অতিব স্কয়ার, সেখান থেকেও হইতে পারতো। অঙ্ক যেভাবেই করেন না কেন হবে। আপনি হচ্ছে সিস্টেমটা জাস্ট জেনে রাখুন যে কিভাবে আমরা অঙ্কগুলা করতেছি বা কিভাবে করা যেতে পারে। দেখুন আপনাকে আমার এরকম কোনো টার্গেট নাই যে আপনি এই অঙ্কটা এই নিয়মেই করবেন, এইভাবেই করতে হবে, এভাবেই হবে, এরকম কোনো কথা নাই। আপনি যে নিয়মেই করেন না কেন মূলত আপনি বুঝতে পারলেই হলো, আপনি নিজে নিজে করতে পারলেই হলো। আমি একটা অঙ্ক দেখাইলাম, আপনি দেখে দেখে লিখলেন শিখলেন, এটা হইলেই হবে না। আপনাকে হচ্ছে একটা অঙ্কের বিপরীতে আপনাকে 100 অঙ্ক নিজে নিজে করতে পারবেন, এই ক্যাপাবিলিটি তৈরি করতে হবে আপনার নিজের ভিতরে, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের একদম শেষ এই 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 অধ্যায়ের শেষ করে দেব। এই অধ্যায়ের একদম শেষে তাহলে আমি কোন অঙ্কটা করাইতে পারি? একই রকম অঙ্ক, সবগুলো একই রকম অঙ্ক। হ্যাঁ, একই রকম অঙ্ক সবগুলা। আমি এই চ্যাপ্টারের একদম শেষ অঙ্ক বলতে 14 নাম্বার করাই দিব নাকি 10 নাম্বার করাই দিব? যে কোনো একটা একটা করাই দিলেই হবে। 10 এবং 14 একই টাইপের অঙ্ক। 12। আচ্ছা, তাহলে আমরা কোনটা করতে পারি? একটা করলেই হবে। 12, 13, 14, 10 এগুলো। আচ্ছা 10 আর করা লাগবে না, যেহেতু এটা করছি এটার মতনই 10 হয়ে যাবে। তাহলে আমরা 12 বা 14 নাম্বার অঙ্কটা করি। আচ্ছা 14 নাম্বার করি, 14 তাহলেই হবে। দেখুন 10 এটার মতন একদম সেম। আপনি অঙ্কটা দেখুন বই থেকে, পারবেন তাহলে। তাহলে আমরা আমাদের ত্রিকোণমিতির একদম শেষ অঙ্ক, এরপর আমরা কিছু জ্যামিতির সংজ্ঞা দেখবো। হ্যাঁ, তাহলে ত্রিকোণমিতির হচ্ছে 14 নম্বর অঙ্কটা দেখি। কোন স্থান থেকে, দেখুন এই যে বাংলা লেখার দরকার নাই, অনেক বইয়ে দেখবেন বাংলা অনেক কিছু লিখে রাখছে, বাংলা লেখার দরকার নাই। যেভাবে যেটুকু সমাধান দেখাচ্ছে আপনি রিটেন ওইটুকুই দিবেন। কোন স্থান থেকে একটি মিনারের দিকে, একটি মিনারের একটি মিনারের দিকে, একটি মিনার দিকে, একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, 60 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ 45 থেকে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 হয়। মিনারের 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 শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা কত? মিনারটির উচ্চতা কত? দেখুন এই প্রশ্নটা কিভাবে সমাধান করব, এই প্রশ্নের সিস্টেমটা কি হতে পারে সেটা একটু দেখুন। এইখানে হচ্ছে আমাদের সমীকরণ নিয়ে আসলেই হয়ে যাবে আশা করি। এইখানে আমাদের সমীকরণ নিয়ে আসলেই হয়ে যাবে আশা করি। দেখুন আমরা কিভাবে করতে পারি এই অঙ্কটা। কোন স্থান থেকে, আমি যদি একটু চিত্র এঁকে বুঝাই, ধরুন মিনার হচ্ছে খুঁটি, খুঁটির মতনই চিন্তা করেন। এই যে মিনার বলি না আমরা, এই যেরকম মাইক থাকে উপরে এরকম এইখান থেকে হয়, ওইটাই মিনার। মিনার মানে হচ্ছে আপনি খুঁটি চিন্তা করেন, মিনার বা খুঁটি বা গাছ তাহলেই হবে। হ্যাঁ, খুঁটি। আচ্ছা, এটা হচ্ছে কোন স্থান থেকে
এই যে এই একটা স্থান, এই স্থান থেকে এইখানে ধরেন একটা মিনার আছে, এটা হচ্ছে মিনার, মিনারটা আর একটু বড় করে আঁকাই। এই যে এটা হচ্ছে মিনার, এই মিনার, এই যে দেখুন এই যে এই স্থান থেকে এটা হচ্ছে আমার এ বিন্দু, এই এ বিন্দু থেকে আমি যদি এইখানে আসি, যে 60 মিটার আসি, এইটুকুর মান ধরলাম আমি 60 মিটার, এই বি বিন্দুতে আসি, দেখুন এ থেকে যদি আমি বি বিন্দুতে আসি, এ থেকে এই যে মিনারের উন্নতি কোণ ছিল, এই যে এইটুকুর, এই যে এইখানে উন্নতি কোণটা যে আছে, এই মিনারের উন্নতি কোণ আছে, এটা সোজা আঁকতে হবে। এই মিনারের উন্নতি কোণ ছিল, এই যে এ থেকে এখানে মিনারের উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি, এই যে এইখানে 45 ডিগ্রি ছিল, এ থেকে মিনারের উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি। এখন এই এ থেকে যখন আমরা এইদিকে আগায় আসলাম, অর্থাৎ এইদিকে আসলাম 60 মিটার এদিকে আসলাম, তখন উন্নতি কোণ হয়ে গেছে এই যে এইটার সাথে, এই উন্নতি কোণ হয়ে গেছে, এখন হয়ে গেছে 60 ডিগ্রি। এটাই এখানে বলা হয়েছে, কোন স্থান থেকে, এই যে কোন একটা স্থান থেকে, অর্থাৎ মিনারের এই যে এটা খুঁটি, এই যে মিনার, এটাই কোন একটা স্থান থেকে মিনারের দিকে, এই যে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, এই যে এ থেকে বি পর্যন্ত 60 মিটার, এইটুকু আগায় আসলে মিনারের সাথে, এই যে মিনারের সাথে এই যে শীর্ষবিন্দুটা উন্নতি কোণ যে 45 আছেন, 45 থেকে 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে মিনারটির উচ্চতা কত, অর্থাৎ এই যে এইচ নির্ণয় করতে হবে, এইচ কত। আচ্ছা, আমরা এইখানে একটা বিষয় এটা বের করতে পারবো কিনা, দেখুন এই যে 60 প্লাস এই যে এটা তো বি বিন্দু, এটা এ বিন্দু, আমার এইটুকু যদি 60 হয়, আর এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে বি থেকে সি পর্যন্ত, আর এটা দিয়ে দিলাম, এই যে বি সি এর মান কত, এক্স, তাহলে আমি বলতে পারি না এই যে এই 45 ডিগ্রি কোণের জন্য, এই 45 ডিগ্রি কোণের জন্য এই যে এক্স প্লাস 60 হচ্ছে ভূমি, এই এক্স প্লাস 60, তাহলে আমরা এইখানে এটা বলতে পারি যে এই মিনারের ক্ষেত্রে দেখুন এই জায়গায় 45 ডিগ্রি কোণের জন্য আমি যদি এটা ভূমি বলি আর এটা যদি লম্ব বলি, তাহলে আমি বলতে পারি না tan থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটাকে লম্বই বলি ডিরেক্টলি, লম্ব বাই ভূমি। লম্ব এর মান কত, এইচ, এই যে লম্ব মিনারের উচ্চতা যেটা এইচ, আর ভূমি এর মান কত, ভূমি এর মান হচ্ছে এই যে 60 প্লাস এক্স, 60 প্লাস এক্স, এটা বুঝছেন, ভূমি এর মান যে 60 প্লাস এক্স, এটা হচ্ছে আর লিখে দিতে হবে না, জাস্ট এই চিত্রটা আঁকানোর পর এইটুকু করে দিলেই হবে। তাহলে tan কত ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, তাহলে আমরা এখানে বসাই tan 45, tan 45 এর মান কত মনে আছে, মুখস্থ করতে হবে, tan 45 এর মান হচ্ছে 1, আর এইখানে হচ্ছে এইচ বাই 60 প্লাস এক্স, তাহলে এইচ এর মান কত পেয়ে গেলাম, এইচ এর মান পেয়ে গেলাম যে 60 প্লাস এক্স। এইটুকু বুঝছেন কিনা দেখুন, এইটুকু সবাই ক্লিয়ার কিনা, 60 প্লাস এক্স যে আমাদের এই মিনারের উচ্চতা হবে, এইটুকু আপনি ক্লিয়ার কিনা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ পেয়ে গেছি, 60 প্লাস এক্স, এটা আপনি 1 নাম্বার সমীকরণ পেয়ে গেছি, এটা আপনি বুঝছেন কিনা 60 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই 1 নাম্বার সমীকরণ যেহেতু পেয়ে গেলাম, এখানে আরেকটা ব্যাপার রয়েছে, এখন 2 নাম্বারটা কোথায় লিখবো, আর জায়গায় তো নাই, এদিকে একটু লিখি, এইদিকে উপরে, হ্যাঁ এই অঙ্কের নিচের পার্টটুকু, এই যে এইটার জন্য, এই যে এই চিত্রের জন্য, অর্থাৎ এইটার জন্য এই যে tan 60, অর্থাৎ tan থিটা সমান সমান এইখানে tan 60 লিখে ফেললাম একবারেই, আপনিও লিখে ফেলবেন একবারেই, কোনো সমস্যা নাই। এই যে লম্ব বাই ভূমি, লম্ব কত এইচ আর ভূমি কত এক্স, তাহলে tan 60 এর মান কত, tan 60 এর মান হচ্ছে √3, এই √3 সমান সমান কত এইচ বাই এক্স, তাহলে এইখানে এইখানে হচ্ছে আমরা এই এক্স এর মান বের করে ফেলি, এই এক্স এর মান বের করে ফেলি, এক্স এর মানটা যদি এইখানে বসাই দিতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে এইচ বাই √3। এখন এই যে এক্স এর জায়গায় আমরা এই এক্স এর জায়গায়, এখন 3 নাম্বার সমীকরণ আমি এটা মুছে ফেলি, এখন এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এই যে এই এক্স এর মানটা বসাই দিব, তাহলেই আমাদের এইচ হয়ে গেল। অতএব এইচ সমান সমান 60 প্লাস এক্স এর মান কত, এই যে এইচ বাই √3, এইচ বাই √3। এখন হচ্ছে আমরা এখানে একটু লসাগু গসাগু করে ফেলি, এই যে √3 আর এখানে হচ্ছে কত 60 √3, তারপর হচ্ছে প্লাস এইচ, তাহলে এইখানে এটা আমরা একটু নিয়ে ফেলি যে
রুট থ্রি এইচ সমান সমান কত 60 রুট থ্রি প্লাস এইচ। এখন এই এইচটাকে এই পাশে নিয়ে এসে পড়ি, এইচটাকে এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে হচ্ছে এই যে রুট থ্রি এইচ মাইনাস এইচ সমান সমান হচ্ছে কত 60 রুট থ্রি। একটা এইচ কমন নিয়ে ফেলি, একটা এইচ কমন নিয়ে ফেলি, কোথায় লিখি আবার। আচ্ছা আমি প্রশ্নটাই বুঝে দিই এখন, আর প্রশ্নটা তো দরকার নাই। এখন একটা এক্স কি করি কমন নিয়ে ফেলি, একটা এস কমন নিয়ে ফেললে কত থাকে রুট থ্রি মাইনাস ওয়ান থাকে, আর এদিকে থাকে কত 60 রুট থ্রি। তারপরে এইচ সমান সমান কত লিখি, এইখানে 60 রুট থ্রি আর হচ্ছে এই যে রুট থ্রি মাইনাস ওয়ান, এইটুকু করে ফেললাম, এইটুকু আমাদের হয়ে গেল। এখন এইটুকুকে যদি আবার আরো ক্যালকুলেশন করতে চাই তাহলে হয়ে গেল, নইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। আর ক্যালকুলেটর যেহেতু নিতে দেবে না, আর একটু করে ফেলতে পারি, এইখানে সহগুণক দিয়ে আমরা গুণ করতে পারি। এটা আবার হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান আর উপরে হচ্ছে 60 রুট থ্রি। এত ভেজাল করার দরকার নাই, আপনি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবেন, না হয় রুট থ্রির মানটা মুখস্থ করে নেবেন। এটাই যে সেম জিনিস দিয়ে উপরে নিচে গুণ করলাম, তারপরে হচ্ছে নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ রুট থ্রির স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার, আর উপরে হচ্ছে এটা গুণ করে ফেলি 60 রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত হয়ে যাবে 3 হয়ে যাবে 3, আর এটা গুণ করলে হবে প্লাস 60 রুট থ্রি। তাহলে এইখানে নিচে কত হয়ে গেছে, এই 3 3 কাটা, তাহলে এই যে এখানে 1 1 কাটা, মানে রুট থ্রির সাথে কাটা, তাহলে 3 মাইনাস 1 মানে 2, আর উপর হয়ে গেছে 180 প্লাস 60 রুট থ্রি। এখন এটাকে এই যে রুট থ্রির মান আমরা লিখে ফেলবো, রুট থ্রি মানে হচ্ছে কত 1.73 মনে হয় মেবি। আচ্ছা যাই হোক, আমি আবার একটু দেখে নেই, 721 বা এরকম কিছু। রুট থ্রির মানটা কত হবে, রুট থ্রির মান হচ্ছে আমরা একটু ক্যালকুলেটরতে বের করে নেই, আমি অনেকদিন আগে বের করছিলাম মনে নাই, হ্যাঁ 1.73। তাহলে হচ্ছে এই রুট থ্রির মান হচ্ছে আপনি বসাই দেন এখন 1.73, কারণ আমাদের যেহেতু ক্যালকুলেটর নিতে দিবে না, আমাদের হচ্ছে হাতে হাতে ক্যালকুলেশন করতে হবে। 60 এই যে ইনটু 1.73 আর নিচে হচ্ছে 2। এখন হচ্ছে আপনি এইটাকে ভাগ করে ফেলুন 90, এই যে 2 দিয়ে এটা, আর এইটাকে ভাগ করে ফেলুন কত হচ্ছে 30 ইনটু হচ্ছে 1.73। এখন এই যে 30 ইনটু 1.73 এটাকে গুণ করে আপনি জাস্ট এইখানে আনসারটা লিখে দিন, হয়ে যাবে, আপনি হাতে হাতে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। আই হোপ বুঝাতে পেরেছি আপনাকে, মনে হয় না আর কারো কোনো প্রবলেম থাকতে পারে এটাতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে আমাদের এই ধরনের অঙ্ক আশা করি আমরা পারবো। হ্যাঁ এখন দেখুন আমাদের কিছু সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাগুলো আমরা সবাই জানি, একদম ক্লাস 3 4 এর বাচ্চারা পর্যন্ত জানে যে ত্রিভুজ কাকে বলে, কোণ কাকে বলে, রেখা কাকে বলে, এই সংজ্ঞাগুলো আপনাকে দেখতে হবে। আমি সবগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট কিছু জিনিস দেখাচ্ছি। এখন হচ্ছে আমাদের জ্যামিতি, অর্থাৎ জ্যামিতির যে সংজ্ঞাগুলা আমরা সেগুলা দেখব। জ্যামিতি এখানে জাস্ট সংজ্ঞা দেওয়া আছে, আপনি কিন্তু ক্ষেত্রফল সহ দেখবেন। এইখানে দেখুন প্রথম হচ্ছে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, পূরক কোণ। আচ্ছা দেখুন, আপনাকে যদি আমি বলি পূরক কোণ কাকে বলে, পূরক কোণ এটা আপনি কি বুঝবেন? পূরক কোণ, পূরক কোণ কোনটা? পূরক কোণ হচ্ছে দেখুন এইখানে দুইটা কোণের যোগফল 90 হতে হবে। এই কোণ যতই হোক সেটা ডাজেন্ট ম্যাটার, এই কোণ যতই হোক সেটাও ডাজেন্ট ম্যাটার, এই এক্স আর ওয়াই এর যোগফল কত হইতে হবে 90 হইতে হবে। এই এক্স আর ওয়াই এর যোগফল যদি 90 হয় তাহলে এক্স এর পূরক কোণ হচ্ছে ওয়াই, ওয়াই এর পূরক কোণ হচ্ছে এক্স। আমি যদি বলি 30 ডিগ্রির পূরক কোণ কত, আপনি আনসার দিবেন 60, 30 ডিগ্রির পূরক কোণ 60। আমি যদি বলি যে 40 ডিগ্রির পূরক কোণ কত, আপনি আনসার দিবেন 50। কেন 50 দিবেন? কারণ হচ্ছে দুইটার যোগফল 90 ডিগ্রি। আমি যদি বলি কোনো কিছুর পূরক কোণ হচ্ছে ধরুন 25 ডিগ্রি, 25 ডিগ্রির পূরক কোণ কত হবে 65। কেন? এই দুটার যোগ করলে 90 হবে। তাহলে আপনি জাস্ট এই কোণটা যদি ধরুন 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 50 ডিগ্রি হবে, তাহলে এই দুইটার যোগফলই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 40 ডিগ্রির পূরক কোণ কত 50, আর 50 ডিগ্রির পূরক কোণ কত 40, এটাই পূরক কোণ। তাহলে এই পূরক কোণের পরে আসে সম্পূরক কোণ, সেম কথাটাই জাস্ট 180 হতে হবে। এই এক্স আর ওয়াই এর যোগফল কত হবে 180 হতে হবে, এটাই হচ্ছে সম্পূরক কোণ। এই যে সম্পূরক, সম আগে লাগাই দিছি, এই সম্পূরক কোণ কত 180 হতে হবে। এখন যে কোনো দুইটা, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই হতে পারে,
তাহলে এক্স আর ওয়াই এর যোগফল কত হইতে হবে? 180 হইতে হবে। আমি যদি বলি 120 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে আপনি কত আনসার দিবেন? 60, কারণ 160 আর 20 যোগ করলে কত হবে? 180 হবে। আমি যদি বলি 40 ডিগ্রির সম্পূরক কোণ কত, বলুন তো কত হবে? 140 ডিগ্রি হবে। তাহলে আপনি একটা কমেন্ট করুন যে আমি বললাম যে 90, মানে 90 ডিগ্রি সম্পূরক কোণ কত? 90 ডিগ্রির ক্ষেত্রে কি হবে কি হবে না? আপনি বলুন তো, সম্পূরক কোণ কি হবে না হবে না? অবশ্যই হবে। 90 ডিগ্রি সম্পূরক কোণ 90 ডিগ্রি হবে, কারণ এই দুইটার যোগফল কত হবে? 180 হবে। 90 হোক যাই হোক কোনো ব্যাপার না। আপনি এখন একটা বলুন 130 ডিগ্রি সম্পূরক কোণ কত? 130 ডিগ্রি সম্পূরক কোণ কত এটা আপনি বলুন। তাহলে সমবাহু বিষমবাহু এগুলো আপনারা খুব সহজেই জানেন। তো আমরা আসি এখন ট্রাপিজিয়াম এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবং এটা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ। আমরা এখন দেখব কি ট্রাপিজিয়াম এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বা গুড়ির ক্ষেত্রফল, বা এরকম কিছু। আচ্ছা দেখুন, ট্রাপিজিয়াম হচ্ছে সমান্তরাল বাহু থাকতে হবে, এই একটা আরেকটার সাথে সমান্তরাল হইতে হবে। সমান্তরাল মানে এরার মিলিত স্থান কোথাও আর মিলবে না, এই দুইটা বাহু সমান্তরাল হইতে হবে। সমান্তরাল হইলে আর দুইটা বাহু সমান নাও হইতে পারে, যেমন ইচ্ছা সেমন হইতে পারে। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে এটাকে যদি এ বলি, এটাকে যদি আমরা বি বলি, আর এর একটা উচ্চতা আছে, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম হচ্ছে এক ধরনের এই যে চতুর্ভুজের মতন চারটি বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল তৈরি হবে সেটাই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের শর্ত হচ্ছে বিপরীত বাহু সমান্তরাল থাকবে আর দুইটা বাহু সমান্তরাল থাকবে না। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই যে এ প্লাস বি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে কি এইচ। তাহলে এই কথাটা লিখে রাখুন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটি হচ্ছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা গুড়ি, আমরা গুড়ি তো এরকম দেখি না, এই গুড়ি কি দেখুন তো, সেই রম্বস বা সামান্তরিকের মতন হয়ে গেল না গুড়ি, এটাই তো গুড়ি। এই গুড়ির যদি আমরা ক্ষেত্রফল বের করতে বলি তাহলে হচ্ছে এই কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এটাই হচ্ছে কি আমাদের সেই সামান্তরিকের ক্ষেত্রফল। এটা যদি 10 হয়, এটা যদি 5 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 10 ইন্টু 5। জ্যামিতির অনেক সংজ্ঞা রয়েছে, আপনি গণজ্যামিতি পড়তে হবে, এই বইয়ে নাই। গণজ্যামিতি শিখতে হবে, আপনি গণজ্যামিতি শিখে নিয়েন। হ্যাঁ, যারা এই কোর্সটি করতেছেন একদম ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনি গণজ্যামিতি শিখে নিয়েন, কারণ অনেক পরীক্ষায় এখন গণজ্যামিতি আসে। হ্যাঁ, আর ত্রিকোণমিতি 9-10 এর বই থেকে আপনি কিছু ত্রিকোণমিতি শিখে নিয়েন, কারণ ওই ত্রিকোণমিতিও অনেক সময় চলে আসতে পারে। 9-10 এর বইয়ের যে ত্রিকোণমিতি রয়েছে ওইখান থেকে কোনো ত্রিকোণমিতি শিখে নিন। আর আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, কিন্তু আমি সমাধান করে দিব এমন বলতেছি না, যারা পারে তারা সমাধান করে দিবে। ওইখানে দেখা গেছে আপনি অনেক ম্যাথ পারবেন, সেগুলো আপনি নিজেও সমাধান করে দিবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে 01876142101 এই নাম্বারে হচ্ছে আপনি আমাকে মেসেজ দিলে আমি হচ্ছে ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে হচ্ছে আপনি আপনার প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। আর আমার হচ্ছে একটা চাকরির প্রস্তুতির কোর্স চলমান রয়েছে, আপনি চাইলে ওই কোর্সে ভর্তি হতে পারেন। হ্যাঁ, ওই কোর্সে ভর্তি হলে একটা সুবিধা রয়েছে, পরবর্তী যে কোর্স আসবে ওই কোর্সে আপনাকে অ্যাড করে দেবো, তাহলে তখন আর আপনাকে নতুন করে ভর্তি হতে হবে না। এখন একটা রানিং কোর্স আছে, সেখানে অনেকগুলো অলরেডি ক্লাস হয়ে গেছে, আপনি চাইলে ওই কোর্সে ভর্তি হতে পারেন, কারণ হচ্ছে আগের ক্লাসগুলো রেকর্ডেড আছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস কখন হবে কয়টায় হবে গ্রুপে জানিয়ে দেব, ফেসবুক পোস্ট করে জানিয়ে দেব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভুলে যাবেন। আপনি যে ক্লাসগুলো করতেছেন এগুলো তো ইউটিউবে থাকবে, ইউটিউবে তো মেহেদী স্যার লিখে সার্চ দিলে আপনি ইউটিউব চ্যানেলটা পেয়ে যাচ্ছেন। ভুলে গেলে আপনি শেয়ার করে রাখুন কোথাও ফেসবুক বা যে কোনো একটা জায়গায়, ওই জায়গা থেকে ক্লিক করে আপনি চলে যেতে পারবেন, বা মেহেদী স্যার লিখে আপনি সার্চ দিলেই আপনি আমার ওই চ্যানেলটা পেয়ে যাবেন, বেসিক ম্যাথ বাই মেহেদী স্যার। ওই চ্যানেলে আগের ক্লাসগুলো সাজানো রয়েছে, গোছানো রয়েছে, আপনি ওইখান থেকে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো বারবার দেখবেন। আপনি যদি বারবার দেখেন তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আপনি ক্লাসগুলো বারবার দেখলে আপনি যে কোনো ম্যাথ দেখবেন, আপনার চিন্তা করার এবিলিটি বেড়ে যাচ্ছে, আপনি হচ্ছে পরবর্তীতে ম্যাথ ইজিলি করতে পারবেন।
আর এই ম্যাথের ভয়টা ধীরে ধীরেই দূর হয়ে যাবে। আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু সময় দিতে হবে, একটু চেষ্টা করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস কখন কয়টায় হবে তা গ্রুপে জানিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।